সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই মেগা ম্যারাথন ক্লাসের দ্বিতীয় পর্বে। সো আমরা আমাদের এই চ্যাপ্টার 2 এর উপর অলরেডি কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় অংশ। আমরা যদি বলি গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম একটু যদি তোমাদেরকে লিখে দিই। সো সবাই যারা যুক্ত হচ্ছে একটু সবাই বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আমাদের হচ্ছে টোটাল আমরা যে টপিকগুলো আলোচনা করছিলাম, প্রথমত আমাদের উপযোগ এই টপিকটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। 2 নম্বর হচ্ছে আমরা চাহিদা ও যোগানের বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করেছিলাম। 3 নম্বর হচ্ছে আমরা ভারসাম্য, হ্যাঁ এই ভারসাম্য এটা আমরা আলোচনা শুরু করেছি এবং এটার আমরা শুধু একটা টপিক বাদ আছে, সেটা হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ, সেটা আমাদের বাকি আছে, সেটা আমরা দেখব। পাশাপাশি স্থিতিস্থাপকতা এই টপিকটা আমাদের বাকি আছে। সো এই ভারসাম্য এবং হচ্ছে ভারসাম্যের কিছু অংশ এবং স্থিতিস্থাপকতার বাকি অংশ এইটুকু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? সো সবাই একটু তোমাদের হ্যাঁ বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। কেমন? একটু সবাই, আমার আজকে এনার্জি নাই বলতে আমার একটু শরীর খারাপ লাগছে। তো একটু সবাই কি করে দাও, একটু শেয়ার মেনশন করে দাও, চিল্লাতে পারতেছি না। কেমন? তো তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিবা। ওকে, আর আমি তাহলে বলে দিচ্ছি আমাদের আজকে টপিক হচ্ছে ভারসাম্যের বাকি অংশটুকু, ভারসাম্যের কিছু অংশ এবং হচ্ছে স্থিতিস্থাপকতা, এটা আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি ভারসাম্যের কিছু অংশ অর্থাৎ যেটা সমীকরণ, যে অঞ্চলটা বা সমীকরণ তোমরা অনেকে বুঝো না, অপেক্ষক কি, সমীকরণ কি, কেমন, তারপর হচ্ছে কোনটা ঢাল, কোনটা পরামিতি, এই জিনিসগুলো তোমরা অনেকেই বুঝো না। সো সেগুলো আমরা আজকে ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। ভাইয়া তাড়াতাড়ি শুরু করেন। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দাও, এখনই শুরু করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, আমি এখনই শুরু করে দেবো, কোনো সমস্যা নেই, আমি এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু সবাই কষ্ট করে শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করে দিবা, বন্ধুবান্ধব থাকলে তাদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? একটু বন্ধুবান্ধব থাকলে তাদেরকেও মেনশন করে দাও, মেনশন করে দাও। ওকে, কেয়ামনি আছে, সালাম দিয়েছে। এমডি রাহাত আছে, সালাম দিয়েছে। এমডি আমাদের সাথে রয়েছে তসলিম আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ওকে, একটু সবাই শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? রাহাত বলছে আপনার জন্য 2 ঘন্টা ওয়েট করেছি। আচ্ছা, সঞ্জিদা খান বলছে ওকে, তারপর হচ্ছে সঞ্জিদা খান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটু শেয়ার মেনশন করে দিই সবাই, কই এখনো 140 জনের মতো। হ্যাঁ, একটু করে দাও সবাই, 300-400 করে দাও, তাড়াতাড়ি একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি কখন পড়ব? এই যে আমাদের ইসলাম ইতিহাস তো ক্লাস হয়েছে একটু আগেই। হ্যাঁ, সো আমি অর্থনৈতিক ক্লাস আজকে নিতাম না, যদিও আমি এখনও বেশিক্ষণ নিব না, একটু তোমাদেরকে দেখাই দিব, বেশি পড়াবো না, আমি ডিটেলসটা পড়াবো না। কারণ হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষা এবং আমাদের এই চ্যাপ্টারটা শেষ করা দরকার আছে, হ্যাঁ একটু দেখাই দেওয়া দরকার আছে, সেটা দেখাই দিব। বেশি সময় নিব না তোমাদের, জাস্ট আমাকে 1 ঘন্টার সময় দাও, আমি তোমাদের মোটামুটি ক্লোজ করে দিব, ঠিক আছে? 1 ঘন্টার সময় তুমি একটু আমাকে সময় দাও, আমি এখনই মোটামুটি ক্লোজ করে দিব। ওকে, তাসনিম আছে, ওকে, আমাদের সাথে সাইদ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। হুমায়রা হোসেন আছে, সালাম দিয়েছে। প্রমি আছে, কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বললে ভুল হবে, একটু অসুস্থ, হ্যাঁ সেজন্য বেশি কথাবার্তা বলবো না, আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। তোমাদের একটু দেখা দিব আজকে, আমি বেশি পড়াবো না, তোমরা এগুলো একটু দেখা দিব, যার কিছু না। হ্যাঁ, জাস্ট একটু দেখা দিব আমি। আমরা এই যে গত ক্লাসে এর আগ পর্যন্ত আমরা আলোচনা করেছি, এই যে এটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি যে চাহিদা যোগানের চৌকোপট পরিবর্তন হলে কেমন হয়। ওই যে আমাদের যে ভারসাম্য পড়াচ্ছিলাম আমরা, হ্যাঁ
এই যে ভারসাম্য টপিকটা আমরা পড়েছি, এখানে আমরা বলছি ভারসাম্য দাম ও পরিমাণ তিনভাবে নির্ণয় করা যায়। এটা আমরা পড়ছি না, যে ভারসাম্য দাম ও পরিমাণ তিনভাবে নির্ণয় করা যায়, সূচি, চিত্র, এগুলো আমরা দেখাইছি। আজকে আমরা এই সমীকরণ অংশটা আলোচনা করব। তবে সমীকরণ বিষয়টা বুঝতে হলে তোমাদেরকে আগে সমীকরণ চিনতে হবে, ঠিক আছে? সমীকরণটা চিনতে হবে, তারপর আমরা সমীকরণটা ভালো বুঝতে পারবো, ঠিক আছে? সো আমরা প্রথমে সমীকরণটা চেনার চেষ্টা করব, তারপর আমরা মানে এগুলোর দিকে আগাবো আর কি, ঠিক আছে? সমীকরণ দিয়ে ভারসাম্য দাম ও পরিমাণ বের করব। প্রথমে এখানে কিছু ইনফরমেশন লিখছে, তোমাদের একটু বোঝা দিচ্ছি জাস্ট। সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণের মধ্যে আমাদের প্রথমে যে টপিকটা পড়তে হয় এখানে, সেটা হচ্ছে অপেক্ষক। কি অপেক্ষক মানে ওই যে তোমাদের দেখা দিচ্ছি যে কিউডি এক্স, কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স দ্রব্যের ফাংশন অফ, বলো চাহিদার পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, চাহিদা নির্ধারকগুলো বলবো আর কি, হ্যাঁ? এক্স দ্রব্যের দামের উপর এক্স দ্রব্যের চাহিদা নির্ভর করে থাকে। ভোক্তার কিসের উপর? ভোক্তার আয়ের উপর, রুচির উপর, হ্যাঁ, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, সম্পর্কিত দামের উপর, এইসব বিষয়ের উপর চাহিদা নির্ভর করে থাকে। এই জিনিসটাকে বলা হয় একটা চাহিদা অপেক্ষক। কি বলা হয়? চাহিদা অপেক্ষক বলা হয়, হ্যাঁ, চাহিদা অপেক্ষক বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই চাহিদা মানে এটাকে চাহিদা অপেক্ষক বলে। এমনি অপেক্ষক যদি বলি, সংজ্ঞা যদি বলা হয়, সেটা হচ্ছে এরকম যে সম্পর্কিত এক বা একাধিক, এগুলো সবগুলো স্বাধীন চলক, বুঝছো? এগুলোর উপর চাহিদা ডিপেন্ড করে, এগুলোকে স্বাধীন চলক বলে, এটাকে বলা হয় অধীন চলক, কারণ এগুলো মানের উপর এটা ডিপেন্ড করে, চাহিদা পরিমাণ ডিপেন্ড করে। তো বলা হয় এক বা একাধিক স্বাধীন চলকের উপর কোনো দ্রব্যের চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা বলি চাহিদা অপেক্ষক বলে থাকি। কেমন? তাহলে সরি, তার এক বা একাধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। এই অপেক্ষকটা দুই প্রকার, চাহিদা অপেক্ষক, একটা যোগানটা লিখে দিচ্ছে একটু। যোগান অপেক্ষক হচ্ছে কিউএস এক্স সমান আমরা লিখতে পারি ফাংশন অফ পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর যোগান ডিপেন্ড করে থাকে। তারপর আমরা বলতে পারি যোগান ডিপেন্ড করে থাকে ওয়েদারের উপর যোগান ডিপেন্ড করে থাকে, ঠিক আছে? এরপর আমরা বলতে পারি তোমার হচ্ছে ট্যাক্সের উপর যোগান ডিপেন্ড করে থাকে, উপকরণের দামের উপর যোগান ডিপেন্ড করে থাকে, এইসব বিষয়ের উপর টাইমের উপর যোগান ডিপেন্ড করে থাকে, এইসব বিষয়ের উপর যোগান ডিপেন্ড করে থাকে। তো এটাকে বলা হয় একটা যোগান অপেক্ষক, যেখানে এক বা একাধিক স্বাধীন চলকের উপর যোগানের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলতে পারি? যোগান অপেক্ষক বলতে পারি। তাহলে ক্লিয়ার করে শুনো আমার কথা। একটা হচ্ছে, আচ্ছা তোমাদের একটু আমি ইয়া করে পড়াই, হ্যাঁ, এখান থেকে একটু লিখে পড়াই, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। একটা হচ্ছে আমাদের এখানে পড়তে হবে অপেক্ষক। কি অপেক্ষক? এই অপেক্ষক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে চাহিদা অপেক্ষক, আরটা হচ্ছে যোগান অপেক্ষক। চাহিদা অপেক্ষক হচ্ছে এরকম কিউডি এক্স ফাংশন অফ পি এক্স, তারপর হচ্ছে ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, এইসব বিষয়। আচ্ছা, এদিকে না লিখে আর এগুলোর উপর চাহিদা ডিপেন্ড করে থাকে, এটাকে একটা চাহিদা অপেক্ষক বলে। আর যোগান অপেক্ষক কোনটা? কিউ এস এক্স, এক্স দ্রব্যের যোগান ডিপেন্ড করে থাকে ফাংশন অফ পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর, ওয়েদারের উপর, ট্যাক্সের উপর, টাইমের উপর, প্রাইস অফ এলিমেন্ট, উপকরণের দামের উপর, এইসব বিষয়ের উপর যোগান ডিপেন্ড করে থাকে, এটাকে বলা হয় যোগান অপেক্ষক। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে অপেক্ষক পড়ছি আমরা। এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফাংশন, বা যেটাকে আমরা বলে থাকি ফাংশনকে আমরা ইংরেজিতে বলি ফাংশন, সরি, অপেক্ষককে আমরা বলে থাকি ফাংশন, ঠিক আছে? আর একটা হচ্ছে সমীকরণ, হ্যাঁ, যেটাকে আমরা বলি ইকুয়েশন। সমীকরণ আবার দুই প্রকার, একটা হচ্ছে চাহিদা সমীকরণ, অপেক্ষকের ইংরেজি হচ্ছে ফাংশন, সমীকরণ ইংরেজি হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? চাহিদা সমীকরণ একটা, আরটা হচ্ছে যোগান সমীকরণ, হ্যাঁ। তো চাহিদা সমীকরণটা কেমন? এরকম কিউডি সমান আমরা লিখতে পারি 10 মাইনাস মনে করো 5p, এটা একটা চাহিদা সমীকরণ। আর যোগান সমীকরণ হচ্ছে কিউএস সমান মনে করো 15 প্লাস 2p, হ্যাঁ। তো পার্থক্যটা কি? এই যদি এমনি সংজ্ঞা বলি অপেক্ষক কাকে বলে, তাহলে হবে এরকম স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। আবার আমি যদি বলি সমীকরণ কাকে বলে, তাও সেম, স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে আমরা কি বলি? সমীকরণ বলি।
সংজ্ঞা সেম কিন্তু রিপ্রেজেন্টেশনটা ভিন্ন। হ্যাঁ, অপেক্ষক আর সমীকরণের মধ্যে অনেক কিছু কিছু বইয়ের ক্ষেত্রে আবার এগুলোকে অপেক্ষক বলা হয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে তেমন বেশি প্যারা খাওয়া দরকার নেই। সো অপেক্ষক দুই প্রকার, চাহিদা অপেক্ষক যেখানে অনেকগুলো স্বাধীন চলকের সাথে চাহিদা নির্ভরশীলতার সম্পর্ক, অনেকগুলো স্বাধীন চলকের সাথে যোগান নির্ভরশীলতার সম্পর্কে যোগান অপেক্ষক বলবো। আর সমীকরণ হচ্ছে দুই প্রকার, চাহিদা সমীকরণ যেখানে দামের উপর চাহিদা যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা হবে চাহিদা সমীকরণ, দামের উপর যোগানের যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা হবে যোগান সমীকরণ। এটুক মনে রাখতে পারলে হবে। ঠিক আছে, এটুকু একটু মনে রাখবো। ওকে, তাহলে আমরা সেটা এখানে বলছিলাম। আবার ওই যে অপেক্ষক বলতেছি, এই যে আমরা অপেক্ষক বললাম শুরুতে, সেটা আবার তিন ধরনের হয়, সরলরৈখিক বা লিনিয়ার অপেক্ষক, যেখানে হচ্ছে আমাদের যে এক্স এর ভ্যালু, এই যে এখানে লিখছে ওয়াই সমান, এখানে কি লিখছে দেখো, ওয়াই সমান এ এক্স প্লাস বি, এই যেখানে যেটা স্বাধীন চলক থাকবে তার উপর যদি কোনো পাওয়ার না থাকে তার মানে ওয়ান পাওয়ার আছে, এর উপর কোনো পাওয়ার না থাকে মানে ওয়ান পাওয়ার আছে, এটাকে আমরা বলি লিনিয়ার অপেক্ষক, যেটাতে স্বাধীন চলকের উপর কোনো পাওয়ার থাকবে না। হ্যাঁ, পাওয়ার না থাকা মানে কি ওয়ান পাওয়ার থাকা, এইটাকে আমরা বলি লিনিয়ার অপেক্ষক। আর এটা হচ্ছে দ্বিঘাত অপেক্ষক, জাস্ট এইটুকু মনে রাখতে পারলে হবে, যেখানে স্বাধীন চলকের উপর একটা পাওয়ার থাকবে, পাওয়ার হচ্ছে স্কয়ার থাকবে আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলি দ্বিঘাত অপেক্ষক, এইটুকু মনে রাখতে পারলে হবে, পরীক্ষা এটা আসতে পারে। দ্বিঘাত অপেক্ষক কি, লিনিয়ার অপেক্ষক। লিনিয়ার মানে যেখানে স্বাধীন চলকের উপর কোনো কি থাকবে না, পাওয়ার থাকবে না, পাওয়ার না থাকা মানে কি ওয়ান থাকা, সেটাকে আমরা বলি লিনিয়ার অপেক্ষক। আর স্থির অপেক্ষক মানে হচ্ছে যেখানে জাস্ট একটা ওয়াই সমান ফাংশন অফ এক্স, এখানে একটা জাস্ট একটা বাস্তব সংখ্যা থাকবে এই জায়গায়, এক্স এর জায়গায়, সেটাকে আমরা বলি স্থির অপেক্ষক। জাস্ট এইটুকু মনে রাখতে পারলে হবে, আর কিছু না। এরপর আসতেছে আমাদের সমীকরণ, বললাম এই যেগুলো সব বলে দিয়েছি আমি। ঠিক আছে, এখন যা বলছি এখানে সব বলে দিয়েছি। এরপর আসতেছে সমীকরণ, যোগান সমীকরণ। হ্যাঁ, চলে আসি এরপর আমরা এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে একটু ভালো করে মনে রাখবা। প্রথমত হচ্ছে এখানে আছে, প্রথমত যেটা আছে এখানে সেটা হচ্ছে প্রথমত এখানে যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বলতে আমরা আসলে কি বুঝে থাকি? ধ্রুবক মানে হচ্ছে গণিত শাস্ত্রে যে সকল রাশির মান স্থির থাকে। যেমন আমি লিখতে পারি, মনে করো যে লিখলাম কিউডি সমান 10 - 5p, 10 - 5p। এখানে আমি যদি বলি ধ্রুবক কোনটা, আচ্ছা হচ্ছে এই যে 10 এবং 5 এগুলো ধ্রুবক, কারণ এগুলো মান চেঞ্জ হয় না, কিন্তু এই চাহিদার মানটা চেঞ্জ হয় বারবার, বিভিন্ন মান হইতে পারে, দামটাও বিভিন্ন মান হইতে পারে, তাই এগুলোকে আমরা চলক বলি, যেগুলো চেঞ্জ হয়। আর যেগুলো স্থির থাকে, পরিবর্তন হয় না, সেগুলোকে আমরা ধ্রুবক বলি। এরকম কী থাকতে পারে, যেমন ধরো 1 থেকে 1, 2, 3 এগুলো সবগুলো হচ্ছে ধ্রুবক। আবার কিছু আছে, যেমন ধরো আমি স্মল লেটার যদি বলি এ, ভি, সি, ডি, এগুলোকে আমরা ধ্রুবক বলতে পারি, যেগুলো স্মল লেটার। ঠিক আছে, তাহলে 1, 2, 3 ছোট হাতে যেগুলো আছে আলফা, বিটা, গামা, এগুলো সকলকে আমরা ধ্রুবক বলে থাকি। আর একটা এক্সাম্পল নিলে কিউডি সমান 10 - 5p, তাহলে এখানে 10 এবং 5 এই দুটোকে আমরা কি বলতে পারি, এখানে ধ্রুবক বলতে পারি। ওকে, তাহলে ধ্রুবক আশা করি চিনতে পারছি। হ্যাঁ, আর কিছু না, তাহলে ছোট হাতেরগুলো কিন্তু ধ্রুবক। হ্যাঁ, আমি যদি লিখি এরকম যে কিউডি সমান a - bp, এখানে এই যে এ এবং বি এই দুটোকে আমরা আবার কি বলতে পারি, ধ্রুবক কিন্তু বলতে পারি, এটা মনে রাখিও। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলতে পারি, ধ্রুবক বলতে পারি। এরপর চলে আসি আমরা চলক। চলক বলতে আমরা আসলে কি বলতে থাকি, যেটা বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে ওই যে বললাম যে আমি যদি লিখি কিউডি সমান 10 - যদি 5p লিখি, তাহলে এই যে 5p এবং কিউডি এগুলোকে আমরা চলক বলি। তবে চলক আবার দুই প্রকার হয়, এইটাকে আমরা বলি স্বাধীন চলক। হ্যাঁ, আর এটাকে আমরা বলে থাকি অধীন চলক। ঠিক আছে, তার মানে চলক বলতে গণিত শাস্ত্রে যে সকল রাশিমান পরিবর্তন হয় সেগুলোকে চলক বলে, আর ধ্রুবক হচ্ছে গণিত শাস্ত্রে যে সকল রাশিমান স্থির থাকে। কথা বলছি? তাহলে গণিত শাস্ত্রে যে সকল রাশিমান স্থির থাকে সেগুলোকে ধ্রুবক বলে, আর যেগুলো পরিবর্তন হয়, এই যে পি এর মান বিভিন্ন মান হইতে পারে, কিউডি বিভিন্ন মান হইতে পারে, সেগুলোকে আমরা চলক বলবো। ওকে, আচ্ছা। তারপর আবার চলক দুই প্রকার, স্বাধীন চলক। স্বাধীন চলক মানে হচ্ছে যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই পিটাকে আমরা বলি স্বাধীন চলক। কেন জানো? কারণ এই পি এর উপর কিউডি মান ডিপেন্ড করে। স্যার কেমনে একটু দেখান তো। আমি যদি বলি কিউডি সমান 10 - 5p, মনে করো আমি পি এর মান 1 বসালাম, ওই পি এর মান 1 বসালাম, তাহলে চাহিদা কত হবে, কিউডি সমান 10 - 5 × 1, তার মানে 5, তার মানে কিউডি সমান 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5, তার মানে চাহিদার পরিমাণ আমাদের বের হবে 5, পেয়েছে আমরা চাহিদা পাই। আবার আমি যদি বলি যোগান, হ্যাঁ যোগান যদি বলি, সরি যোগান বলতেছি, আমি যদি আরেকটা মান ধরি, আরেকটা যদি আমি মান ধরি, মনে করো আমি এই পি এর মান 1 না ধরে আমি লিখলাম কিউডি সমান 10 - 5 × 2 দিলাম, মানে এই পি এর মানটা আমি 2 বসালাম, তাহলে চাহিদা কত হয় 10 - এটা গুণ করলে হবে 10, তার মানে কিউডি সমান
0। তাহলে দেখো পি এর মান 1 হলে চাহিদা হয় 5, পি এর মান যদি 2 বসায় চাহিদা হয় 0। তার মানে এই পি এর মানের উপর চাহিদা পরিমাণটা ডিপেন্ড করতেছে। তাই এই পিটাকে বলা হয় স্বাধীন চলক, এই কিউটিকে বলা হয় অধীন চলক। আর কিছু সিস্টেম আছে চিনা, যেমন ধরো এই সমান চিহ্নের ডান পাশে হলে স্বাধীন চলক বসবে আর বাম পাশে অধীন চলক বসবে। স্বাধীন চলক হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজে মান গ্রহণ করতে পারে। অধীন চলক স্বয়ং সম্পূর্ণ নয়, এটা এক বা একাধিক স্বাধীন চলকের মানের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, এখানে সংজ্ঞা দেওয়া আছে যে স্বাধীন চলক কি, যে চলক অন্য চলকের উপর নির্ভর করে না বরং নিজেই নিজের মান গ্রহণ করতে পারে, তাকে আমরা বলি স্বাধীন চলক। আর অধীন চলক মানে হচ্ছে যেই চলক অন্য চলকের উপর নির্ভর করে, হ্যাঁ, অন্য এক বা একাধিক স্বাধীন চলকের মানের উপর নির্ভর করে, সেটাকে আমরা অধীন চলক বলে থাকি। তো এটাই আর কি, এটা স্বাধীন চলক, এটা অধীন চলক, এটুকু বুঝতে পারলে হবে, আর কিছু নাই। তাহলে ধ্রুবক বসছি, ধ্রুবক হচ্ছে এই দুইটা, আর এই দুইটা হচ্ছে কি চলক, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। এর প্রসেসে এখানে এগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, স্বাধীন চলক, অধীন চলকের পার্থক্য, ধ্রুবক চলকের পার্থক্য। চলো এখন আর কয়েকটা জিনিস দেখাই, এগুলো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে বলছে ছেদক কাকে বলে। ছেদক, ছেদক বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয়, আমরা যখন একটা চিত্র আঁকি, এই যে একটা চিত্র আঁকতেছি না, এই চিত্রের মধ্যে আমি যদি বলি দাম, এটাকে যদি চাহিদার পরিমাণ ধরি, আমি যদি বলি দাম যদি 0 হয়, সে অবস্থায় যে চাহিদা থাকবে, মনে করো সে অবস্থায় চাহিদা হচ্ছে সাপোজ 10 চাহিদা। দাম যখনই 1 টাকা হবে, চাহিদা একটু কমে 8-এ আসলো। মনে করো দাম যদি 2 টাকা হয়, তাহলে চাহিদা আরেকটু কমে মনে করো 6-এ আসলো। তাহলে এই যে একটা রেখা দেখতে পাচ্ছ, এটা আসলে কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলে থাকি, এই পয়েন্টটাকে আমরা বলে থাকি ছেদক। এই যে ট্যান, এটাকে আমরা ছেদক বলি। অর্থাৎ পি এর মান 0 হলে, মানে স্বাধীন চলকের মান 0 হলে অধীন চলকের যে মানটা হয় সেটা হচ্ছে আসলে ছেদক। যেটা একটা সমীকরণে যদি দেখাই এরকমই হয় যে কিউডি সমান tan - 5p। এই সমীকরণের মধ্যে আমি যদি পি এর মানটা 0 বসাই দিই, হ্যাঁ, তাহলে কত হয় দেখো তো। পি এর মান 0 বসালে পি সমান এখানে 0, তাহলে কিউডি সমান tan - 5 × 0, 0 হয়ে যাবে, এটা গুণ করলে 0 বসালাম, tan থেকে 0 বের করলে আনসার হবে ওই ট্যানটাই না, এই যে এখানে উপরে যে ট্যান ছিল সেটাই কিন্তু আলটিমেটলি বের হয়েছে। কারণ তুমি দেখো না, তুমি যদি বলো যে কোন একটা সংখ্যার সাথে, তুমি কি হবে দেখো, তুমি যদি বলো যে কোন একটা সংখ্যার সাথে তুমি যদি 0 গুণ করে দাও, এখানে যদি 0 গুণ করে দাও, সেটা যত বড় সংখ্যা হোক না কেন আনসার কিন্তু আলটিমেট 0 হয়ে যাবে। সো ওই এখানে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু ছেদক। তা আমি যদি লিখে দিই এরকম যে কিউএস সমান, হ্যাঁ, কিউএস সমান 15 + 3p, তা আমি তোমাকে জিজ্ঞেস করছি এখানে ছেদক কত, কি বলবা? চিত্রগুলো যদি আমি ডট ডট করে কিছু হবে না, কিছু হবে না, আঁকতে পারবা। বলো কিউএস সমান 15 + 3p, ওইখানে ছেদক কত? হ্যালো ভাইয়া, হ্যালো। একটু তোমরা কি শেয়ার মেনশন করছো সবাই? একটু শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, শরীর খারাপ লাগছে তবুও ক্লাস নিচ্ছি, কারণ শেষ করতে না পারলে আমাদের রুটিন ব্রেক হয়ে যাবে, সেজন্য আর কি। হ্যাঁ, আর সময়ও থাকবে না, সেজন্য শেষ করে দিচ্ছে আর কি, তোমাদের কষ্ট হইলো। বলো কত হয়? আনসার হচ্ছে 15। এটাকে আমরা বলতে পারি ছেদক, যেটার মানে এই পি এর মান যদি 1 বসে দিতে গুণ করলে 0 হয়ে যাবে। সো 15 সাথে 0 যোগ করলে আনসার ওই 15টাই হবে। এটাই হচ্ছে ছেদক অ্যাকচুয়ালি। তো এটার মাধ্যমে তুমি যদি একটা চিত্র আঁকো, তুমি যদি এঁকে দেখতে পারো চাইলে, যারা পারো আর কি, পি এর মান বসায় কিউএস এর মানগুলো বের করে, তারপর তুমি একটা চিত্র দেখো, দেখবো যে ওই চিত্রটার যেই রেখাটা হবে, যোগান রেখা যদি হয়, সেটা যোগান রেখাটা হবে, যেখানে যদি পি হয়, এখানে যদি কিউএস হয়, তাহলে দেখবে যে রেখাটা শুরু হবে করতে জানো, যেখানে +15 আছে সেখান থেকে রেখাটা ঊর্ধ্বগামী হয়। চাহিদার ক্ষেত্রে, সরি যোগানের ক্ষেত্রে ওইখান থেকে রেখাটা ঊর্ধ্বগামী হয়, যেহেতু এটার একটা পজিটিভ ঢাল থাকে। এই যে ঢাল, এই ঢালটা পজিটিভ, তো এটাকে ঢাল বলে আমরা, পি এর সাথে যেটা গুণাকার থাকে সেটা ঢাল। তো এটা পজিটিভ, তো সেজন্য রেখাটা ওই বিন্দু থেকে ঊর্ধ্বগামী হয়, এদিকে হবে যদি পজিটিভ ঢাল হয়। আর যদি নেগেটিভ ঢাল হয়, যেমন চাহিদার ক্ষেত্রে এই যেদিকে আমি তোমাদের দেখাইছিলাম, এই যেটাকে একটা চাহিদা দেখাইছিলাম নেগেটিভ, সেজন্য আমি এই পাশে দেখাইছি রেখাটা। মানে নেগেটিভ ঢাল হলে সেক্ষেত্রে ওই বিন্দু থেকে রেখাটা পিছনের দিকে আসে উল্টা। ঠিক আছে, চাহিদার ক্ষেত্রে এরকম হয় রেখাটা, আর যোগানের ক্ষেত্রে এরকম হবে, মানে ওই বিন্দু থেকে ঊর্ধ্বগামী হবে, আর চাহিদার ক্ষেত্রে ওই বিন্দুতে নিম্নগামী হবে। ছেদক যেখানে সেই বিন্দুতে নিম্নগামী হবে, এটা একটু মনে রাখিও। ঠিক আছে,
আচ্ছা, এটা গেল। এরপর আস্তে আস্তে তাহলে এটা হচ্ছে ছেদক বলছি আমরা। এরপর আস্তে সহগ কি? সহগ মানে হচ্ছে স্বাধীন চলকের সাথে যেটা গুণাকারে থাকে, স্বাধীন চলকের সাথে যা গুণাকারে থাকে। যেমন আমি যদি লিখি কিউ ডি সমান 10 - 5p, তো এখানে স্বাধীন চলক কোনটা? পি। অধীন চলক কোনটা? কিউডি। তাহলে স্বাধীন চলকের সাথে যা গুণাকারে আছে, গুণাকারে কত আসছে? 5। এই যে 5টাকে চিহ্ন ছাড়া আর কি, চিহ্ন দিয়ে বলবো না, চিহ্ন ছাড়া যদি বলি সেটাকে বলা হয় সহগ। এই 5টাকে আমরা সহগ বলি। তবে যদি বলি -5 যদি বলি সেটা কিন্তু হয়ে যাবে ঢাল। মানে ঢাল বলে তখন চিহ্ন সহ বলবো, আর সহগ বলে তখন চিহ্ন ছাড়া, সেটাকে আমরা সহগ বলি। তাহলে স্বাধীন চলকের সাথে যা গুণাকার থাকে চিহ্ন ছাড়া তাকে আমরা সহগ বলি, যেমন 5 হচ্ছে সহগ। কিন্তু ঢাল কাকে বলে? স্বাধীন চলকের সাথে যা গুণাকার থাকে চিহ্ন সহ সেটাকে ঢাল বলে। যেমন ধরো 10 - 5p, সো -5টা হচ্ছে এখানে ঢাল, আর সহগ হচ্ছে শুধু 5। পারবো? ছেদক আর একটু বুঝাইতাম। ছেদক মানে হচ্ছে স্বাধীন চলকের মান 0 হলে অধীন চলকের যে মানটা হয় সেটা হচ্ছে আসলে ছেদক। তো এটা মান 0 বসলে এটা গুণ করলে অলওয়েজ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা গুণ করলে 0 হয়ে যায়। সো এটাই হচ্ছে ছেদক হয় অ্যাকচুয়ালি। ছেদক দিয়ে বোঝায় রেখাটা কোন জায়গা থেকে শুরু হবে, ঠিক আছে? ছেদক দিয়ে বোঝায় রেখাটা কোন জায়গা থেকে শুরু হবে সেটা, ঠিক আছে? যেমন যদি ছেদক 10 থাকে তার মানে রেখাটা 10 থেকে শুরু হবে, 10 থেকে শুরু হবে। যেহেতু চাহিদা রেখা, দাম যদি 0 হয় তাহলে এখানে চাহিদার পরিমাণ 10, যেখানে 10 আছে সেখান থেকে রেখাটা শুরু হবে, বুঝছো? এই 10 এর পয়েন্ট থেকে রেখাটা শুরু হবে। তবে যেহেতু এটা মাইনাস ঢাল, মানে চাহিদা ক্ষেত্রে তো মাইনাস ঢাল হয়, হ্যাঁ, সেজন্য রেখাটা ওই বিন্দুতে, মানে চাহিদা রেখাটা ওই বিন্দুগামী হবে। যদি সেটা যোগান হইতো, যেমন ধর কিউএস সমান 10 + 2p মনে করো, হ্যাঁ, এটা দিলাম আমি। এটা তো যোগান না, যোগান সমীকরণ। এখানে ঢালটা পজিটিভ, যোগানের ক্ষেত্রে ঢাল পজিটিভ হয়, আর এই যে চাহিদার ক্ষেত্রে ঢালটা কি হবে? নেগেটিভ ঢাল হবে, হ্যাঁ, ঢালটা নেগেটিভ হবে চাহিদার ক্ষেত্রে, আর যোগানের ক্ষেত্রে ঢাল পজিটিভ হবে। তো যোগান যদি হইতো এটারও যেহেতু ছেদক যেহেতু 10, তার মানে রেখাটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে, রেখাটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে, কিন্তু এখান থেকে শুরু হবে, ঠিক আছে, কিন্তু রেখাটা যেহেতু পজিটিভ ঢাল এইখান থেকে এভাবে ঊর্ধ্বগামী হবে, বুঝছো? তাহলে ছেদক মানে বোঝাচ্ছে কোন থেকে শুরু হবে সেটা, রেখাটা। বুঝছি? আচ্ছা, তাহলে গেল ঢাল কাকে বলে। এরপর আছে লাস্ট পরামিতি কাকে বলে। পরামিতি হচ্ছে একদম সিম্পল। আমি যদি তোমাদেরকে বলি, একটু আগে যে লিখেছিলাম, দেখো সবাই খেয়াল করো, আমি যদি বলি পরামিতি কোনটা, পরামিতি হচ্ছে এটা। আমি যদি লিখি যে কিউডি সমান 10 - 5p সাপোজ, এই সমীকরণটার মধ্যে বলো, এই সমীকরণের মধ্যে ধ্রুবক কোনগুলো বলো তো? অবশ্যই তোমার আনসার 10 এবং 5 হচ্ছে ধ্রুবক, কারণ এগুলোর মান চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি বলি কিউডি সমান a - bp, এখানে ধ্রুবক কোনটা? তোমার আনসার হবে যে ছোট হাতের এই যে a এবং b, এই দুটো হচ্ছে এখানে ধ্রুবক। তবে এই ধ্রুবক আর এই ধ্রুবকের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এই ধ্রুবকেরগুলোর মান সরাসরি দেওয়া আছে, জানা আছে এখানে, কিন্তু এই ধ্রুবকগুলোর মান কিন্তু দেওয়া নাই, জানা নাই। বোঝা গেছে? তাহলে যেই ধ্রুবকের মান জানা থাকবে সেগুলোকে আমরা বলতে পারি, যেই ধ্রুবকের মান জানা থাকে সেগুলোকে আমরা বলতে পারি যে জাস্ট ধ্রুবক। কিন্তু যেই ধ্রুবকের মান অজানা, এরকম অজানা ধ্রুবক যদি হয় সেগুলোকে আমরা পরামিতি বলতে পারি। এটা আরেকটা নাম হচ্ছে পরামিতি, ইংরেজিতে বললে প্যারামিটার বলা হয় এগুলোকে, ঠিক আছে? তাহলে এখানে আনসার হচ্ছে এই যে এ এবং বি, দুটো হচ্ছে পরামিতি। এ এবং বি এগুলোকে আমরা ধ্রুবকও বলতে পারি, আবার পরামিতিও বলতে পারি। ঠিক আছে? পারবো তো? ওকে, এখন একটু খেয়াল করো তোমরা সবাই। আমি একটু তোমাকে টাস্ক দিচ্ছি, তোমরা একটু আনসার করবা। টাস্কটা হচ্ছে এরকম, আমি বলতেছি এটা যে কিউডি সমান, আচ্ছা কিউডি না, কিউএস লিখি, কিউএস লিখি। আমরা লিখলাম কিউএস সমান, শুধু লিখছি 10p। আমি এখান থেকে প্রশ্ন করছি এখানের মধ্যে ধ্রুবক কি আছে, ধ্রুবক কি আছে সেটা এখানে পাশাপাশি কমা দিয়ে লিখবা যদি বেশি থাকে। চলক কি আছে, চলক। তারপর এখানে ঢাল কত, ঢাল। ছেদক কত, সহগ কত, স্বাধীন চলক কি,
অধীন চলক, অধীন চলক কি? ঠিক আছে, এটা আমাকে বলো তো। আচ্ছা, আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে পরামিতি আছে কিনা দেখো। পরামিতি কি? পরামিতি কত এখানে? একটা কমেন্ট আনসার করলে ভালো হয়। আচ্ছা, ছেদকেরটা তোমরা বুঝবা, আমি তোমাদেরকে একটু পরে দেখাই দিব, কেমন? আবার দেখাই দিব, আমি সমীকরণটা করলে তখন আবার দেখাই দিব। ওইখানে আরেকটা টপিক আছে, ওইখানে দেখাই দিব আমি তোমাকে, তাহলে তোমরা নিজেরাই বুঝবা ছেদকটা আসলে কি হয়, কিভাবে হয়, কেন হয়। এমসিকিউ অপশন যদি ধ্রুবক পরামিতি দুইটা থাকে তাহলে কোনটা আনসার করবো? দুইটাই আনসার হবে। বহু নির্বাচন যদি দিতে পারে যে এখানে, হ্যাঁ ওইটাও লিখে দিই, ওটা একটা আমি একটু লিখে দিই। এই জায়গার মধ্যে এই যে ট্যান দেখতে পাচ্ছ, এই ট্যানটার আমরা কি কি নাম বলতে পারি? হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে, বুঝা গেছে? আরেকটা দেখা দিই, মনে করি এখানে কিউ এস সমান আমি লিখলাম সি প্লাস ডিপি। এখানে সি এবং ডি এগুলোকে আমরা কি কি নামে রাখতে পারি, এরকম যদি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, একটা বলি, দুইটা বলা যাবে না, একটা বলি তখন সুবিধা হয়। মনে করো সিকে আমরা কি কি নাম বলতে পারি, এখানে সির কি কি নাম হইতে পারে, আবার ডিকে আমরা কি কি নামে রাখতে পারি। আমার সাথে একটু মিলাই ফেলো তোমরা যারা পারতেছো না, এদিকে তাকাও। এটার মধ্যে, এই সমীকরণটার মধ্যে আমাদের এই যে এটা ধ্রুবক হচ্ছে শুধুমাত্র ট্যান, এটা হচ্ছে ধ্রুবক, শুধু ট্যানটা হচ্ছে কি এখানে আমাদের ধ্রুবক হবে। হ্যাঁ, আর চলক হচ্ছে এখানে দুইটা, এই যে এই কিউএস এবং হচ্ছে পি, দুইটা কিন্তু চলক, একটা স্বাধীন একটা অধীন। ওকে, ঢাল হচ্ছে এখানে, এখানে কিন্তু এটা মনে মনে কিছু না থাকা মানে কি, স্বাধীন চলকের সাথে গুণাকার আছে ট্যান, মনে মনে কিছু না থাকা মানে কি প্লাস থাকা, তার মানে প্লাস ট্যান হচ্ছে ঢাল। আর ছেদক কত? এখানে ছেদক কিছু না থাকা মানে কি, আমি যদি পি এর মান শূন্য বসা দিই, এখানে এই পি এর মান যদি শূন্য বসা দিই, তাহলে টেনের সাথে শূন্য গুণ করলে আনসার হবে জিরো। জিরো, এখানে কিছু নাই মানে কি, কিউএস এর মান কত হবে? জিরো হবে। যদি পি এর মান শূন্য হয়, কিউএস এর মান হবে জিরো, কারণ এখানে শূন্য বসালে এটা গুণ করলে জিরো হয়ে যাবে। সো ছেদক হচ্ছে এখানে জিরো, ছেদক না থাকা মানে কি জিরো আছে মনে মনে, ছেদক না থাকা মানে কি মনে মনে এখানে জিরো আছে ছেদক। ছেদক 10 না, ছেদক জিরো। এখানে পি এর মান শূন্য হলে এটা তো সহগ, এটা সহগ, যেটা এই যে সহগ, এটা হচ্ছে ট্যানটা সহগ শুধু, আর প্লাস 10 বলে সেটা ঢাল হবে। তবে ছেদক হচ্ছে এখানে নাই, নাই মানে কি পি এর মান যদি শূন্য হয়, এই পি এর মান শূন্য হলে কিউএস এর মানটাকে তো আমরা ছেদক বলি না, তার মানে এটা আর কি মনে মনে এইভাবেই আসে আসলে। ঠিক আছে, বুঝা গেছে? পি এর মান যদি শূন্য বসা দিয়ে এটা গুণ করলে কিউএস এর মান কত হবে? জিরো হবে, সেজন্য আমাদের ছেদক হবে জিরো। স্বাধীন চলক যদি এখানে বলি, এখানে স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক হচ্ছে পি, অধীন চলক কোনটা? কিউ এস হচ্ছে অধীন চলক। আর এখানে পরামিতি, পরামিতি নেই, কেমন? এখানে পরামিতি নাই, কারণ এখানে ছোট হাতের এবিসিডি নেই। আর যদি বলা হয় এখানে ট্যানটাকে আমরা কি কি বলতে পারি, এই যে ট্যান লিখছি আমরা, এই ট্যানটাকে আমরা, এই ট্যানটাকে আমরা কি কি বলতে পারি? প্রথমত এটা একটা ধ্রুবক, ধ্রুবক বলতে পারি এটাকে আমরা, এই ট্যানটাকে। আর কি বলতে পারি ট্যানটাকে? আমরা ট্যানটাকে বলতে পারি আমরা হচ্ছে এটাকে সহগ, এইটুকু আমরা বলতে পারি। তবে মাইনাস ট্যান বলে তখন সেটা ঢাল বলা যাবে, এমনি সহগ বললে হবে, সহগ পর্যন্ত বলবা। এখানে যদি বলি, এখানে যদি বলি আমরা হচ্ছে এই যে সমীকরণের মধ্যে, এই সময়ের মধ্যে সিটাকে আমরা কি কি বলতে পারি? এই সি, এটাকে সিটাকে আমরা বলতে পারি প্রথমে এটা ধ্রুবক, এটা ধ্রুবক। 2 নাম্বার এটাকে আমরা বলতে পারি ছেদক, ছেদক, তাই না? এই পি এর মান যদি শূন্য হয়, কিউডির সাথে পি গুণ করলে এটা জিরো হয়ে যাবে। জিরোর সাথে তুমি যাই গুণ করো আনসার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। জিরোর সাথে যদি তোমাকে গুণ করে দিই তাও তুমি জিরো হয়ে যাবে, বুঝছো? তো কিউএস এর মান তখন সি বের হবে, যদি পি এর মান শূন্য হয়, এখানে শূন্য হয়ে যাবে, তো সি হচ্ছে ছেদক, কেমন? সি এর মান সি হচ্ছে তখন ছেদক হয়ে যাবে। আবার এটাকে আমরা কি বলতে পারি? পরামিতিও বলতে পারি, সেটা হচ্ছে পরামিতি, তিনটা বলা যাবে। আবার যদি ডিটাকে বলি, ডিটাকে আমরা ধ্রুবক বলতে পারি, আবার ডিটাকে আমরা ধ্রুবক বলতে পারি 1 নাম্বার। 2 নাম্বার আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে ডিটাকে আমরা বলতে পারি সহগ, হ্যাঁ সহগ বলতে পারি। আবার এটাকে পরামিতি বলতে পারি, পরামিতি, যেহেতু এটার মান অজানা আছে, এই ধ্রুবকের মান।
দেখো তো তোমরা বুঝো কিনা। পারবো পারবো কিনা বলো। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম। এখন দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তো এখন একটা সমীকরণের নারীবরী সব চিনছি না, কেমনে কেমনে কোনটা দিয়ে কি বলে, কোনটা কি বলে। হ্যাঁ, এটা আমরা আশা করি পারবো। এই সমীকরণের মধ্যে কিউডি কি, কিউএস কি, পি কি, হ্যাঁ এগুলো সব আমরা শিখছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন একটা কাল্পনিক একটা চাহিদা সূচি থেকে চাহিদার সমীকরণ, এই যে আমরা বলতেছি কিউডি সমান tan - 2p, এই যে বলতেছি এই যে সমীকরণ, এটা আমরা বানানো শিখব। আমরা এটাকে করবো এখন বানানো শিখবো, একটা কাল্পনিক চাহিদা সূচি চাহিদা সূচি থেকে চাহিদার সমীকরণ আমরা গঠন করা শিখবো। ঠিক আছে, তো আমাদের পরীক্ষার মধ্যে এখানে একটা সূচি দেওয়া থাকে, যদি এই যে পি বা কিউ এগুলো থাকবে না, এগুলো দেওয়া থাকবে না। ঠিক আছে, এগুলো দেওয়া থাকবে না, এগুলো দেওয়া থাকবে না, জাস্ট একটা সূচি দেওয়া থাকবে। চাইলে আরও কিছু সংমিশ্রণ থাকতে পারে, মনে করো দাম আরও হ্রাস পাইছে, চাহিদা আরও বৃদ্ধি পাইছে, এরকমও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, আরও কয়েকটা সংমিশ্রণ থাকতে পারে। সো বললো যে এরকম একটা সূচি দিয়ে বললো তোমাকে যে এই সূচি থেকে তুমি একটা চাহিদার সমীকরণ গঠন করো, যেটাকে আমরা বলি একটা কাল্পনিক সূচি থেকে করো। কাল্পনিক সূচি কেন বলা হচ্ছে, কারণ এটা আসলে বাস্তব কোনো দ্রব্যের উপর এক্সপ্লেন করে বলা হয়েছে এমন না, জাস্ট একটা আন্দাজ যেটা ধরা হয়েছে সেটার উপর করা হচ্ছে, সেজন্য এটাকে কাল্পনিক বলা হয়। কেমন? তাহলে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদার সমীকরণ আমরা গঠন করব। ঠিক আছে, আমাদের এরকম সূচি অনেক বড় থাকতে পারে, ওই যে চাহিদা সূচি বড় থাকতে পারে, কিন্তু আমরা জাস্ট দুইটা নিয়ে কাজ করলে হয়ে যাবে। আমাদের প্রথম দুইটা নিয়ে কাজ করবা। হ্যাঁ, প্রথম দুইটা সংমিশ্রণ নিয়ে আমাদের কি করতে হবে, কাজ শুরু করতে হবে। সো আমরা এটা দেওয়া আছে, তো আমরা এখানে একটা সূত্র মনে রাখবো যে একটা যখনই সমীকরণ তোমাকে গঠন করতে বলবে, সমীকরণ গঠন করো, তখন তুমি একটা সূত্র মনে রাখবে। হ্যাঁ, আমরা লিখবো আমরা জানি চাহিদা সমীকরণ, আমরা এভাবে লিখবো, চাহিদা সমীকরণ এভাবে লিখবো আমরা, কিউডি মাইনাস কিউডি ওয়ান ডিভাইডেড বাই কিউডি ওয়ান মাইনাস কিউডি টু সমান পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। এটা আমরা লিখবো। তাহলে কি লিখেছি আমরা লিখেছি এখানে যে আমরা জানি চাহিদার সমীকরণ কিউডি মাইনাস কিউডি ওয়ান ডিভাইড বাই কিউডি ওয়ান মাইনাস কিউডি টু সমান পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। এটা কঠিন কোনো সূত্র না, এখানে চাহিদা আছে, দেখো চাহিদা আছে, চাহিদা লিখলাম মাইনাস চাহিদা ওয়ান ডিভাইড বাই চাহিদা ওয়ান মাইনাস চাহিদা টু সমান এই যে পি আছে, পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু, নিচে আর কিছুই নাই। পারবো? এই সূত্র পারবো? মনে থাকবে চাহিদা সমীকরণের এই গঠন করার এই সূত্রটা, সমীকরণটা মনে রাখতে হবে। কি বলো, অগোছাল লাগতেছে? তোমরা কি বুঝতেছো না? এই তোমরা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার যারা বলতেছে অগোছাল লাগতেছে, তোমরা কি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারের বলো? তাহলে এই সমীকরণটা তোমাকে মনে রাখতে হবে যে চাহিদা সমীকরণ গঠন সমান কিউডি মাইনাস কিউডি ওয়ান ডিভাইড বাই কিউডি ওয়ান মাইনাস কিউডি টু সমান পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। হ্যাঁ, একটা সমীকরণ সূচি দেওয়া আছে, সেখান থেকে বলছে যে একটা চাহিদার সমীকরণ গঠন করতে হবে, তাহলে তোমাকে এই সূচির সমীকরণটা মনে রাখতে হবে। বুঝছো? এটা মনে রাখবা। তো এখন আমরা এগুলো মান বসাবো। তো মান বসানোর জন্য একটু মনে রাখিও তোমাদেরকে আমি একটু বলি। মান বসানো মান হচ্ছে এখানে আসলে মেনলি কোনটা কি সেটা মনে রাখতে হবে। যেটা প্রাথমিক দাম, এই যে প্রাথমিক যেটা দাম, এটাকে আমরা বলে থাকি P1। হ্যাঁ, আর পরিবর্তিত যে দামটা এটাকে আমরা বলে থাকি P2। আর এটাকে আমরা বলে থাকি চাহিদা, প্রাথমিক যেটা চাহিদা এটাকে আমরা বলে থাকি QD1, আর পরে যে চাহিদা সেটাকে আমরা বলি QD2। ঠিক আছে, তাহলে আমরা এখন মানটা বসাবো এখানে। সো দেখো আমি এখানে করতেছি, সো আমি এখানে দিলাম, মনে করো যে মানটা বসাবো। এখানে আমাদের প্রথমত কিউডির মান কিন্তু নাই। হ্যাঁ, তো কিউডি যেমন আছে তেমন লিখে দিচ্ছি,
কিউডি মাইনাস কিউডি ওয়ানের মান আছে, কিউডি ওয়ানের মান কত, কিউডি ওয়ানের মান হচ্ছে এই যেটা 100 লিখলাম, ডিভাইডেড বাই কিভাবে আমরা কি লিখবো, যেটা হচ্ছে কিউডি ওয়ান মাইনাস কিউডি টু, কিউডি ওয়ান মানে হচ্ছে এটা, কিউডি টু এটা, তাহলে এটা বিয়োগ করবো 100 মাইনাস 120 সমান পি মাইনাস পি ওয়ান। এখন পি এর মান তো আমাদের জানা নাই, তো পি লিখে দিলাম। পি ওয়ানের মান জানা আছে যে পি ওয়ানের মান 10 ডিভাইডেড বাই নিচে হবে কি 10 পি ওয়ানের মান, আর পি টুর মান হচ্ছে 9 বসে দিলাম আমরা। দেখো এইটুকু বুঝছো কিনা দেখো তো সবাই, এইটুকু বুঝো কিনা দেখো তো সবাই। এটুকু বুঝছো? যোগান সমীকরণ কিভাবে বের করব একটু পরে দেখা দিব, কেমন? জাস্ট চাহিদার জায়গায় তখন যোগান হবে, আর কোনো পার্থক্য নাই, সেম জিনিস, চাহিদার জায়গায় যোগান হবে। ওকে, আশা করি একটু পারবা। এরপর দেখো আমরা কি করতেছি, আমরা বিয়োগ করে ফেলি একটু নিচেরটা, উপরটাতে বিয়োগ করা যাচ্ছে না। কিউডি মাইনাস 10 মাইনাস 100, আর নিচে হবে 10 থেকে 120 বাদ দাও, 100 থেকে 120 বাদ দিলে আনসার হবে 100 থেকে 120 বাদ দিলে আনসার হবে 20 মাইনাস 20 সমান পি মাইনাস 10 লিখলাম। ওকে, 10 থেকে যদি 9 বিয়োগ করো, 10 থেকে 9 বিয়োগ করলে আনসার হবে কত? 1 হবে। 10 থেকে 9 বিয়োগ করলে আনসার কত হবে? 1 হবে। ওকে, তারপরটা কী করবো আমরা? তারপর আমরা আর গুণন করবো, উপরে লবের সাথে হরের গুণ, হরের সাথে লবের গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে এভাবে লিখতে পারো তুমি চাইলে, যদিও কিউডি মাইনাস মানে 1টার সাথে আমরা এটা গুণ করতেছি, হ্যাঁ এভাবে লিখতেছি, সমান এটার সাথে আমরা এটা গুণ করবো, তাহলে -20 ডিভাইডেড বাই -20 টু পি মাইনাস 10। কথা বুঝতেছো তোমরা? আমরা এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা আমরা গুণ করতেছি, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে তাহলে 1 ইন্টু এটা লিখছি, আর -20 ইন্টু কত লিখছি? -20 ইন্টু পি মাইনাস 10 লিখছি। ওকে, এখন আমরা এটা গুণ করে দেবো, 1-এর সাথে গুণ করে দিলে সেম জিনিস হবে, 1-এর সাথে কিউডি গুণ করলে কিউডি হবে, 1-এর সাথে -10 করলে -100 হবে সমান। এখন দেখো -20-এর সাথে পি গুণ করলে হবে -20 পি, আর -20-এর সাথে -10 গুণ করলে মাইনাসে মাইনাসে প্রথম হবে প্লাস, 20-এর সাথে 10 গুণ করলে আনসার হবে 200। এটুকু তো বুঝছো না? দেখো তো বুঝো কি না? সূত্রটার নাম হচ্ছে চাহিদা সমীকরণ আমরা গঠন করার, এটা কি তোমার সমীকরণ গঠন করার গঠন সমীকরণ আর কি, গঠন করার জন্য যে সমীকরণ ইউজ করতেছি। এটুকু বুঝছো কিনা বলো সবাই? এতটুকু বুঝতে পারছো? এখন আসো আমরা এখানে এই 100টাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে কত হবে? কিউডি সমান 100কে ওই পাশে যদি পাঠাই দিই তাহলে হবে -20 পি, এখানে প্লাস 200, এটা তো আসেই, 100কে ওই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে এখানে মাইনাস, ওই পাশে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 100। ওই পাশে কি হয়ে যাবে? প্লাস 100 হয়ে যাবে, তাহলে প্লাস 100 এখানে লিখলাম, তাহলে আনসার হবে কিউডি সমান, তো এটা যোগ করে দিবা আর কি, এরপরে এটা যোগ করে দিলে কত হয়? 300। এটা আগে লিখবো আমরা, সাজা লিখে যেটা যোগফলটা আমরা আগে লিখি, মাইনাসটা দেখতে সুন্দর লাগবে না, আর এমন আরেকটা বিষয় আছে সেটা আমি পরে বলতেছি। তাহলে এই দুটো যোগ করলে হয় 300 আগে লিখলাম, -20 পি, এই যে এভাবে লিখবা। তো এখানে একটা বিষয় লিখে রাখবা, সেটা হচ্ছে চাহিদা সমীকরণের সহজ রূপ, চাহিদা সমীকরণের সহজ রূপ, চাহিদা সমীকরণের সহজ রূপটা হচ্ছে এরকম থাকবে সবসময়, কিউডি সমান এ মাইনাস বিপি ফরম্যাটে থাকবে অলওয়েজ। চাহিদা সমীকরণ কেমন? কিউডি থাকবে এই পাশে, এই যে কিউডি আছে, আচ্ছা এখানে সমীকরণ দিয়ে দিই, এখানে কিউডি আছে, এই যে কিউডি, তারপর এ মানে হচ্ছে এখানে একটা ধ্রুবক থাকবে, যেমন এইখানে এই ফরম্যাটে থাকবে মানে কি, এটা একটা সহজ মানে সহজ রূপ, এই ফরম্যাটে থাকবে মানে কি, এই জায়গায় একটা ধ্রুবক থাকবে, এই যে এখানে ধ্রুবক, এই জায়গায় একটা ধ্রুবক থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস থাকবে, পি থাকবে, এইভাবে সবসময় চাহিদা সমীকরণ আসবে। এইভাবে যদি চাহিদা সমীকরণ না আসে তার মানে তোমার সমীকরণটা ভুল হয়ে আছে।
আমরা কি বুঝছি? এটা পারবা কিনা বলো তো সবাই? এটা কি পারবা সবাই? চাহিদা সমীকরণ, কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ গঠন তোমরা পারবা পরীক্ষা আসলে? এখানে -20 হচ্ছে ঢাল, পি হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে ছেদক, এটা কি অধীন চলক। কথা বুঝছি? ওকে, তাহলে এটা গেল, আমরা পারবো আশা করি। এখন আমি যদি বলি যোগান, এই যে যোগান এখানে আছে, এই যে যোগান সূচি এখানে আছে, এই যোগান সূচি থেকে তোমরা যোগান সমীকরণ গঠন করবা। এই যোগান সূচি হতে যোগান, এই যোগান সূচি হতে যোগান সমীকরণ, তাহলে আমরা কি লিখবো? আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, এখানে মনে রাখবা জাস্ট সূত্র চেঞ্জ হচ্ছে, কিউরি জায়গায় কিউএস হবে, আর কোনো চেঞ্জ নাই। কিউএস মাইনাস কিউএস ওয়ান, কিউএস ওয়ান মাইনাস কিউএস টু সমান পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু। পারবে না? এই যে এইটুকু মনে রাখবা যে শুধু কি জাস্ট কিউরির জায়গায় কিউএস হবে যোগান যদি বলে, যোগান সমীকরণ গঠন করতে বললে আর কি। হ্যাঁ, আর সূচি দেওয়া থাকবে এরকম, সূচি অনেক বড় থাকতে পারে যদিও, কিন্তু তুমি জাস্ট প্রথম দুটো সংমিশ্রণ নিয়ে, এই প্রথম দুটো সংমিশ্রণ নিয়ে তুমি করে ফেলবা। বুঝছো? করো দেখি, এটা আমাকে আনসার বের করে দিও তোমরা দ্রুত, আমি করব না, তোমরা আনসার বের করে দাও। সিকিউর জন্য কোন অধ্যায় পিক করলে ভালো হবে বলতে, যে কোনো একটা অধ্যায় তুমি স্কিপ করতে পারবা, তবে দ্বিতীয় অধ্যায় স্কিপ করিও না। দ্বিতীয় অধ্যায় ছাড়া যে কোনো একটা অধ্যায় স্কিপ করতে পারবা, তবে দ্বিতীয় অধ্যায় তোমাকে করতে হবে, কারণ এখানে 3টা মিনিমাম সিকিউ আসবে সেজন্য। ভাই স্থিতি স্থাপক পড়ান? হ্যাঁ পড়াবো তো। পারবা এগুলো? আনসার বলো, আনসার বলো, পারলে আনসার বলো, এত কথা কেন, দ্রুত আনসার বলবা। তাহলে কিউএস এ মান নাই, কিন্তু কিউএস ওয়ানে মান আছে। কিউএস মান হচ্ছে এটা 100, নিচে হবে 100 মাইনাস 120 সমান, এখানে হবে পি মাইনাস পি ওয়ানে মান হচ্ছে 10, নিচে হবে 10 মাইনাস 12, তাহলে আনসার দাঁড়াবে কিউএস সমান -100, এখানে হবে -20 সমান, এখানে হবে পি -10, এখানে হবে -2। ঠিক আছে, এরপর লাইনটা কি হবে? এটার সাথে এটা গুণ। ঠিক আছে, -2 ইন্টু -2 সাথে আমরা এটা গুণ করবো, -2 ইন্টু কিউএস -100 সমান, এটার সাথে এটা গুণ করবো, তাহলে হবে -20 ইন্টু পি -10, পি -10। তাহলে আনসার দাঁড়াবে আমাদের, এটা গুণ করলে -2 কিউএস, এটা গুণ করলে, আর -2 সাথে -100 যদি গুণ করি তাহলে মাইনাস মাঝে প্রথমে প্লাস হবে, এর সাথে গুণ করলে হবে 200 সমান, এটা হবে -20 পি। ওকে, এর সাথে গুণ করলে হবে প্লাস, যেহেতু দুইটা মাইনাস আছে, তারপর 20 সাথে গুণ করলে আনসার হবে 200। ওকে, এরপর আসো এখানে, এখানে 2 কিউএস থাকুক, 2 কিউএস রেখে দিলাম, 200কে সব ওই পাশে পাঠাও, 20 পি প্লাস 200, এটাকে ওই পাশে পাঠালে হবে -200। তাহলে আনসার দাঁড়াবে হচ্ছে -2 কিউএস সমান, এটা চলে যাবে, যেহেতু এটা দুইটা, এটা একটা প্লাস একটা মাইনাস চলে যাবে, তাহলে আনসার হবে -20 পি। এরপর এখানে -2 কে বেশি পাঠাই দাও, তাহলে কিউএস সমান আমরা বলতে পারি -20 পি ডিভাইডেড বাই 2। তাহলে আনসার হচ্ছে কিউএস সমান আমরা লিখতে পারি -20কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হবে মাঝে মাঝে চলে যাবে, 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10 পি। এই যে যোগান সমীকরণ হয়ে গেছে। কি সমীকরণ? যোগান সমীকরণ আমাদের হয়ে গিয়েছে। এই যে যোগান সমীকরণটা হয়েছে, এই যোগান সমীকরণের সহজ রূপ কিন্তু যোগান সমীকরণের সহজ
রু তিনটা, একটা হচ্ছে কিউএস সমান সি প্লাস ডিপি এই ফর্মে থাকবে। 2 নম্বর হচ্ছে কিউএস সমান শুধু ডিপি ফর্মেটে থাকবে। আর 3 নম্বর ফর্মেট হচ্ছে কিউএস সমান মাইনাস সি প্লাস ডিপি এই ফর্মেটে থাকবে। অর্থাৎ এখানে একটা ধ্রুবক, এই যে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2 নম্বরটার মতো আসছে, যে এটার মতো। কিন্তু যোগানের ক্ষেত্রে আরও 3 ধরনের আসতে পারে। এটা হচ্ছে সি প্লাস ডিপি এই ফর্মেটে, মাইনাস সি প্লাস ডিপি এই ফর্মেটও আসতে পারে। কথা বুঝছি? তাহলে যোগান সমীকরণটা আসতে 3টা ফর্মেটে। কয়টা ফর্মেটে আসতে পারে? 3টা। এই যে সি প্লাস ডিপি, কিউএস সমান শুধু ডিপি, কিউএস সমান মাইনাস সি প্লাস ডিপি এই ফর্মেটে আসতে পারে। তোমাদেরকে একটু আমি সেগুলো সহ দেখাই, হ্যাঁ, এক্সাম্পল সহ দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমি তোমাকে বলতেছি যে খেয়াল করবা, তাহলে আমাদের যোগান সমীকরণ হইতে পারে 1 নাম্বার কিউএস সমান সি প্লাস ডিপি ফরম্যাটে, 2 নাম্বার হইতে পারে কিউএস সমান শুধু ডিপি ফরম্যাটে, 3 নাম্বার হইতে পারে যোগান সমীকরণ কিউএস সমান মাইনাস সি প্লাস ডিপি এই ফরম্যাটে হইতে পারে। এক্সাম্পল নাও একটা, যেমন এটা এরকম হইতে পারে যে কিউএস সমান, এটা হইতে পারে মনে করো কিউএস সমান 10 প্লাস 2p সাপোজ, ঠিক আছে। আর এটা হইতে পারে কি 2 নাম্বারটা একটা এক্সাম্পল নাও, কিউএস সমান শুধু মনে করো 2p এইভাবে থাকতে পারে। আর 3 নাম্বার যেটা হইতে পারে সেটা হচ্ছে কিউএস সমান এই জায়গা হইতে পারে -10, হ্যাঁ, এটা হইতে পারে -10 প্লাস 2p, এই যে 2p যেভাবে আছে সেভাবে লিখি আমরা। এরকম 3টা ফরম্যাটে আসতে পারে। এখন স্যার এরকম 3টা ফরম্যাটে আসলে এগুলো সম্পর্কে একটু বলেন, চিত্রটা কেমন হবে। পরীক্ষা কিন্তু একটা দিন মনে রাখবা, তোমাকে একটা সমীকরণ দিয়েছে, মনে করো বললো যে এরকম যে কিউএস সমান বলছে যে 12 প্লাস 3p, এটার মাধ্যমে যে চিত্রটা হবে সেটা দেখতে কেমন হবে সরাসরি প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এখন তোমাকে 4টা অপশন দেবে, এরকম হয়েছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটার মাধ্যমে যে অঙ্কিত চিত্রটা হবে সেটা দেখতে কেমন হবে। একটা দিবে এরকম চিত্র, আরটা দিবে হচ্ছে এরকম চিত্র, হ্যাঁ, আরটা দিবে মনে করো যে এরকম চিত্র, আরটা দিবে হচ্ছে মনে করো যে এরকম চিত্র দিছে। তো তোমাকে বলছে এখানের মধ্যে এই সমীকরণের মধ্যে অঙ্কিত চিত্র কোনটা হবে, তো কি বলবা তুমি? তো সেটা আমরা একদম ইজিলি বলতে পারবো। একটা সমীকরণ দেখে আমরা বলতে পারবো চিত্রটা আসলে দেখতে কেমন হইতে পারে। এই সমীকরণের মধ্যে অঙ্কিত যে চিত্র আছে সেটা দেখতে কেমন হতে পারে। আমি একে দেখাই তোমাদেরকে। আচ্ছা, একে দেখাবো না, আমি তোমাদের একটু বুঝাই বলি কি জিনিস দেখবা। যে একটা সমীকরণ থেকে চিত্র আঁকতে বললে 3টা পয়েন্ট নোট ডাউন করো। হ্যাঁ, 3টা জিনিস দেখবা, যে 3টা জিনিস দেখলে তুমি বুঝতে পারবা যে এটা কেমন হবে চিত্র। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এই সমীকরণের মধ্যে ছেদক কত আছে, ছেদকের মান কত। 2 নাম্বার যেটা দেখবা এই সমীকরণের মধ্যে ঢাল এর চিহ্ন কেমন সেটা দেখবা। ঢালের চিহ্ন কি পজিটিভ নাকি নেগেটিভ। যেমন এটার ছেদক হচ্ছে, এই সমীকরণের ছেদক হচ্ছে এখানে 12, আর ঢালের চিহ্ন হচ্ছে এখানে প্লাস। 3 নম্বর হচ্ছে ঢালের মান কেমন সেটার উপর চিত্রটা আসলে বোঝা যায়, এই চিত্রটা কেমন হবে সেটা। এটা আসলে দেখতে এই সমীকরণটার মতো আর কি। হ্যাঁ, আমি তোমাকে এই 3টে একটু এঁকে দেখাই ডিফারেন্সটা, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা তোমরা নিজেরা আনসার করতে পারবে একটু পরে। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি আবার দিব, সমস্যা তোমরা নিজেরা আনসার করি তখন। এই 3টা আমি আবার দিব আপাতত। জাস্ট আমি তোমাদেরকে এই 3টা আগে এঁকে দেখাই, ওই 3টা পয়েন্ট নিয়ে তোমাদেরকে আমি এই 3টা চিত্র এঁকে দেখাই, তাহলে কেমন হবে দেখো। প্রথমত হচ্ছে একটা আমরা নিলাম ভূমি অক্ষর উপরের দাম, লিখে দিলাম যোগানের পরিমাণ। প্রথমে আমরা করছি মনে করি আমরা এই চিত্রটা আঁকবো, এই 1 নম্বর চিত্রটা আমরা আঁকতেছি। 1 নম্বর সমীকরণ আমরা চিত্রটা আঁকতেছি, সেটা হচ্ছে কিউএস সমান 10 প্লাস 2p। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী এই সমীকরণের মধ্যে ছেদকের মান কত বলো। এখানে ছেদকের মান কত আছে, এখানে ছেদকের মান কত 10, তাই তো। এখানে ছেদকের মান কত আছে 10 আছে। আমি কি বলছিলাম, ছেদক দ্বারা কি বোঝায়, রেখাটা কোন জায়গা থেকে শুরু হবে সেটা নির্দেশ করে। তো এখানে পি এর মান যদি 0 হয়, পি এর মান 0 হলে তখনই আমাদের অধীনচলকের মান হচ্ছে 10। তাহলে এই পি এর মান 0 হলে তখন অধীনচলকের মান 10 হবে। তার মানে এখানে এই যোগানের যেখানে 10 আছে, মনে এখানে আমি ধরলাম, এখানে এটা হচ্ছে 10 মনে ধরলাম আর কি। এই জায়গা হচ্ছে মনে আমাদের, এই জায়গা হচ্ছে মনে কত আছে 10 আছে আমাদের। হ্যাঁ,
আর আরও সংখ্যা থাকতে পারে, যেমন এখানে মনে করো 20 আছে, এরকম আছে। তাহলে মনে রাখবা এই রেখাটা, যে রেখাটা আমরা করতে যাচ্ছি, এই রেখাটা প্রথম বিন্দু হবে এই জায়গা, মানে এই জায়গা থেকে রেখাটা শুরু হবে, এই জায়গা থেকে রেখাটা কি হবে, শুরু হবে এই জায়গা, মানে ছেদকের মান দেখতেছি আমরা প্রথমে। ছেদকের মান যেহেতু 10, তার মানে রেখাটা 10 থেকে শুরু হবে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে ঢালের চিহ্ন কেমন। এখানে ঢালের চিহ্ন পজিটিভ, পজিটিভ। ঢালের চিহ্ন যদি পজিটিভ হয়, রেখাটা এখান থেকে এই বিন্দু থেকে ঊর্ধ্বগামী হবে, এদিকে ঊর্ধ্বগামী হবে। আর যদি এখানে নেগেটিভ হইতো, যেমন চাহিদার ক্ষেত্রে নেগেটিভ হয়, তখন রেখাটা ওই বিন্দুতে নিম্নগামী হয়। আচ্ছা, সাপোজ আমি এখানে দিলাম, মনে করছি এটা এটা এখান থেকে ঊর্ধ্বগামী হওয়া বলছে, মনে করি ঊর্ধ্বগামী হয়েছে এইভাবে করে, হ্যাঁ ঊর্ধ্বগামী হয়েছে। 3 অবস্থায় ঢালের মান, ঢালের মানটা কি আমি একটু বোঝা বলি। মনে করো এখন যে চিত্রটা রাখছি আমি, সাপোজ এই চিত্রটার সমীকরণ হচ্ছে এরকম, QS সমান 10 প্লাস 2p। এই চিত্রের সমীকরণ হচ্ছে এটা। আমি একটু ডিফারেন্স করে আরেকটা চিত্র আঁকি, আরেকটা আমি সমীকরণ নিচে দিচ্ছি, জাস্ট একটু ডিফারেন্স করবো আমি, এই শুধু মানটা ডিফারেন্স করে দিব, ঢালের মানটা। 2 নম্বর এখানে আমি একটা সমীকরণ দিচ্ছি, QS সমান 10 ঠিকই আছে, প্লাসও ঠিকই আছে, শুধু এখানে 2 না হয়ে 3 দিলাম, 3p দিলাম। আরেকটা আঁকতেছি, মনে করো আরেকটা দিলাম আমি, এখানে QS সমান 10 প্লাস 3p, 2p না হয়ে আমি মনে করি এখানে দিলাম 1p। তাহলে এটা তো আমরা রেখে ফেলেছি, মনে করি এটা এটা এরকম এরকম হয়েছে, এরকম উপরেরটা। এই দুটো একটু দেখা দিতে কেমন হয়, এই দুটো যদি আমি একটু আঁকি, তাহলে আগে এটার মতো সেম, এটা হচ্ছে ছেদক 10, তার মানে 10 থেকে শুরু হবে, প্লাস তার মানে ঊর্ধ্বগামী হবে, কিন্তু এখানে আছে ঢালের মান 3, এখানে ছিল 2, এখন কত আছে 3। তাহলে ডিফারেন্সটা যেখানে হবে সেটা হচ্ছে এটা ঢালের মানটা একটু বড় বিদায় এটা একটু বেশি খাড়া হবে, তবে ওই জায়গা থেকে শুরু হবে, ঊর্ধ্বগামী হবে, তবে একটু বেশি খাড়া হবে। এটাই হচ্ছে QS সমান 10 প্লাস 3p। তাহলে স্যার এটা কি হবে, QS সমান 10 প্লাস 1p কি হবে, এই যে ছেদকের মান 10, তার মানে 10 থেকে শুরু হবে, প্লাস ঢাল, তার মানে ঊর্ধ্বগামী হবে রেখা, তবে এখানে আছে ঢালের মান হচ্ছে 1, তার মানে রেখাটা ঊর্ধ্বগামী হবে, তবে এগুলো একটু কম ঊর্ধ্বগামী হবে। এটাকে বলা হয় ঢাল কম। হ্যাঁ, ঢাল কি, রেখাটা ঢাল কম বোঝাচ্ছে। তাহলে এই তিনটা সমীকরণ বুঝছো তো? এই তিনটা মধ্যে শুধুমাত্র এই সংখ্যাগুলো চেঞ্জের কারণে রেখাটা এক জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু কি একটা উপরে একটা কম খাড়া, একটা এর চেয়ে কম খারাপ বোঝাচ্ছে। একটু কঠিন লাগতেছে না? এগুলো আগে পড়ছো? আগে এগুলো পড়ছিলা? প্রশ্ন কঠিন হলে এখান থেকে হবে, এই 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 টপিকতে, এই ধরনের টপিক দিয়ে কোশ্চেন হবে, বোঝা গেছে? প্রশ্ন যেমন কঠিন হোক ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবা, জাস্ট আমাকে সময় দিতে হবে, এইটুকু। আমাকে সময় দাও তোমরা, এবং আমি তোমাদের সবগুলো টপিক ক্লিয়ার করবো ইনশাল্লাহ। বা একটু সরান, স্ক্রিনশট নেব, নিচে দাও, নাও স্ক্রিনশট নাও। এখন আসো, আমি তো একটা আঁকছি এখনো, এই যে প্রথমটা আঁকছে চিত্র, এগুলো এখন আমরা করব, এখন তোমরা নিজেরাই পারবে এগুলো। হ্যাঁ, এই যে আমি এখন করবো এগুলো। তাহলে আবার আমি বলছি, শোনো, আমরা প্রথমটা আঁকতেছি এই চিত্রটা, তা আমরা বলছি একটা সমীকরণ থেকে চিত্র কেমন হবে দেখতে, সেটা আমরা জাস্ট সিম্পলি বুঝতে পারবো। প্রথমত ছেদকের মান দেখবা, ছেদকের মানটা কেমন সেটা দেখবা। ছেদকের মান হচ্ছে 10, তাই আমরা রেখাটা শুরু হবে 10 থেকে, মানে প্লাস 10 থেকে, এবং পজিটিভ ঢাল, তার মানে রেখাটা ঊর্ধ্বগামী হবে। ডাল পজিটিভ মানে ঊর্ধ্বগামী। ঢাল যদি 2 হয়, তাহলে সেটা যদি এটা হয়, এই যে এটা যদি 2 হয়, যদি 3 হয়, তাহলে আর একটু বেশি খাড়া হবে রেখাটা, আর 1 হলে আর একটু কম খাড়া হবে রেখাটা। ওকে, এইটুকু বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো আমি এগুলো বাকিগুলো মুছে দিচ্ছি, আমরা শুধু একটাই রাখবো, আমি শুধু একটাই রাখতেছি, সেটা হচ্ছে আমাদের ওইটা। কোনটা? আমাদের এই যে এই সমীকরণে যেটা, হ্যাঁ, প্রথম যে সমীকরণে সেটা আমি রাখতেছি। হ্যাঁ, অন্যগুলো আমি মুছে দিচ্ছি। সো সেটা কেমন ছিল, সেটা এখান থেকে শুরু হবে, মানে এখান থেকে শুরু হবে এবং ঊর্ধ্বগামী হবে। এটা হচ্ছে আমি নাম দিলাম QS সমান 10 প্লাস 2p, এটা দিলাম। আচ্ছা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করি, যদি 2 নাম্বার সমীকরণটা বলি, এই যে এটা চিত্রটা কেমন হবে, এখানে আমি আবার লিখতেছি QS সমান 2p। আমি যদি বলি এই সমীকরণটা দেখতে কেমন হবে, প্রথম আমাকে বলো এই সমীকরণের মধ্যে ছেদকের মান কত আছে। একটু আগে তোমাদেরকে আমি শিখাইছি, এই সমীকরণের মধ্যে ছেদক যদিও সরাসরি দেখা যাচ্ছে না, কিন্তু মনে মনে কত আছে, 0 আছে। কারণ p এর মান যদি 0 বসাও,
এই দুটো গুণগুলো 0 হবে, তার মানে কিউএস এর মান কত 0, মানে বোঝাচ্ছি আমি যদি পি এর মান 0 বসাই 2 × 0 বসা দিই, এই যে পি এর মান 0 বসা দিই, তাহলে কিউএস এর মানটাই তো ছেদক না, এটা গুণগুলো কত হবে 0, তার মানে ছেদক কত এখানে ছেদক 0 আছে, বা মনে মনে তুমি সামনে 0 আছে মনে করতে পারো, এভাবে চিন্তা করতে পারো। তাহলে আমি বলতে পারি যে কিউএস সমান 0 + 2p, বা বলতে পারে ছেদক 0। তার মানে এই সমীকরণের মাধ্যমে যে রেখাটা হবে সেই রেখাটা স্টার্টিং বিন্দু হবে দাম 0 হলে যোগান 0, তার মানে যোগান 0 কোথায়, এটা যদি tan হয় 20 হয়, এটা 0 মানে এখানে না, এই জায়গা থেকে রেখাটা শুরু হবে। তারপরে এখানে ঢালটা এই সমীকরণের মধ্যে 2 নম্বর সমীকরণের ঢালটা প্লাস না মাইনাস, কিছু না থাকা মানে কি 2 নাম্বার জিনিস হচ্ছে ঢালের চিহ্ন, এখানে প্লাস না মাইনাস, ডেফিনেটলি প্লাস, কিছু না থাকা মানে, তার মানে রেখাটা ঊর্ধ্বগামী হবে, ওকে ফাইন। আবার ঢালের মানটা কি, তার মানে রেখাটা ঊর্ধ্বগামী হবে বুঝছি আমরা। ঢালের মানটা এখন যদি দেখি, ঢালের মান আমরা দেখতে পাচ্ছি এটা তো 2 ছিল, এটা তো ঢালের মান কত 2, তার মানে এই রেখাটা শুরু হবে এখান থেকে, কিন্তু এটার মতো করে ঊর্ধ্বগামী হবে। এই রেখাটা যেভাবে ঊর্ধ্বগামী হয়েছে, যে হার ঊর্ধ্বগামী হয়েছে, এটা যে হার ঊর্ধ্বগামী হয়েছে এটাও সেম হার ঊর্ধ্বগামী হবে, কারণ এটারও কি আমাদের ছেদকের মান কত, সরি এটারও কি ঢালের মান কত 2 + 2, ক্লিয়ার। তাহলে 3 নাম্বারটা যদি বলি, এই সমীকরণের মধ্যে যদি চিত্র আঁকতে বলি, তাহলে সেটা কেমন হবে, এখানে আছে -10 + 2p। তাহলে আমাকে বলো এখানে প্রথমত, সরি এখানে আর এখানে কিউএস সমান -10 + 2p, এই যে এটা আর কি, এটা সমীকরণ করতেছে। তো -10 যেহেতু বলছে, তার মানে এটার দাম 0 হলে যোগানের পরিমাণ হবে -10। তাহলে স্যার এখানে তো -10 নাই চিত্রের মধ্যে, আমরা একটু আঁকি, এরকম আমরা পিছন থেকে বর্ধিত করি। তাহলে এটা যদি 0 হয়, হ্যাঁ এটা যদি 0 হয়, মূলবিন্দু যদি হয়, এটা যদি 0 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, তাহলে -10 কোথায় এদিকে আসবে, ওকে এদিকে হচ্ছে -10 এই জায়গায়, সেম দূরত্ব মেনটেন করে আমি নিচ্ছি, এটা হচ্ছে -10, ওকে ফাইন। তার মানে আমাদের চিত্রটা এখানে যোগানের পরিমাণ যেহেতু কি মানে ছেদকের পরিমাণ যেহেতু -10, তার মানে চিত্রটা শুরু হবে এখান থেকে, ওকে ফাইন। তারপর স্যার পজিটিভ ঢাল, তার মানে ঊর্ধ্বগামী হবে, ওকে ফাইন। তারপর স্যার 2, তার মানে এগুলোর মতো কি ঢাল 2, তার মানে এগুলো যে হারে ঊর্ধ্বগামী হয়েছে এই রেখাটাও সেম ভাবে ঊর্ধ্বগামী হবে, এটাকে আমরা বলতে পারি কিউএস সমান -10 + 2p, ক্লিয়ার, বুঝছি আমরা। ইস্যু তুমি এগুলো বুঝবা না এখন, হ্যাঁ আমরা তুমি তো এখন ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, সো একটু ধৈর্য ধরো, এবং তুমি আগের ক্লাস করো নাই মনে হয়, হ্যাঁ আর এইটার বাকি অংশটুকু করছো, শুরুর অংশটুকু করছো। তো এই যে এই তিনটা সমীকরণের মাধ্যমে 3টা রেখা কেমন আঁকতে হয় সেটা আমরা দেখাইলাম। এখন একটা বিষয় বলি, পরীক্ষা এখানে অনেক সময় বলে যে এই সমীকরণটা তোমাকে দিয়ে দিচ্ছে, সাপোজ বললো যে এই সমীকরণের মাধ্যমে অঙ্কিত চিত্রটা কেমন হবে, হ্যাঁ তবে দেখা যায় সেখানে এই পিছনের অংশটা থাকে না, পিছনের অংশটা সাধারণত থাকে না ওই চিত্রের মধ্যে, মানে রেখাটা এরকম লম্ব, মানে এখান থেকে শুরু হয়ে এভাবে করে চলে যায়, তখন তো এই সংখ্যাটা তো দেওয়া থাকবে না, জাস্ট তোমাকে তখন বুঝতে হবে এই চিত্রের মাধ্যমে অঙ্কিত যে রেখাটা সেই রেখাটা হবে এরকম। কেন, কারণ বুঝতে হবে তোমাকে এটা মাইনাস কোন একটা জায়গা থেকে শুরু হয়ে আসছিল বিধায় রেখাটা এরকম হয়েছে, তো পিছনের অংশটা নাও দিতে পারে, জাস্ট এখান থেকে তোমাকে দিতে পারে, তাহলে তোমাকে সেটা দেখে বুঝে নিতে হবে। আচ্ছা সব রেখা কি বাম দিকের ঊর্ধ্বগামী হবে না, যোগানের গুলো যেহেতু পজিটিভ ঢাল, ঢালের মান কি পজিটিভ, সবগুলো পজিটিভ পেয়েছে, এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ, তাই ঊর্ধ্বগামী হয়েছে। চাহিদা ক্ষেত্রে কেমন হবে, এই যে এখন করে দিবে একটা চাহিদা ক্ষেত্রে, তাহলে তোমরা নিজেরাই বুঝবা। এই টাইপের প্রশ্ন হয়েছে, না হলে আমি বলতেছি না, এটা খুব কমন প্রশ্ন, হ্যাঁ এবং হার্ড প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। তো আমি তোমাদের একটু বুঝাই বলি, এই ধরনের প্রশ্ন হয়েছে বিধে আমি তোমাদেরকে পড়াচ্ছি, একদম সিম্পল। জাস্ট আমি যদি তোমাকে বলি এখন, ওই যে একটু তোমাদেরকে যে সমীকরণটা দিছিলাম সেই সমীকরণটা কেমন ছিল বলো তো, আমি বলছি কিউএস সমান 15 + 3p,
এটার মাধ্যমে অঙ্কিত যে চিত্রটা সেটা দেখতে কেমন হবে? অপশন দিচ্ছি আমি তোমাদেরকে এরকম একটা, আরেকটা দিচ্ছি এরকম, হ্যাঁ 3 নম্বর অপশন দিচ্ছি তোমাদেরকে হচ্ছে এইটা, আর 4 নম্বর অপশন দিচ্ছিলাম তোমাদেরকে আমি এইটা। তাহলে তোমরা আমাকে বলো এই সমীকরণের মাধ্যমে অঙ্কিত চিত্রটা কোনটা? এ, ক, খ, গ, ঘ, কোনটা হবে আনসার? আনসার করো দেখি। এখন তোমরাই পারবা আশা করি। একটা ম্যাথ প্রবলেম ছিল, কীভাবে দিবা? আমাদের হচ্ছে, আচ্ছা আমার নাম্বার লিখে দিচ্ছি, যাদের যাদের পরীক্ষার সময় কোনো প্রবলেম ফেস করবা, হ্যাঁ পড়ার সময়, আমার নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা, ঠিক আছে? 01828053148 এই নাম্বারে সরাসরি কল দিবা, মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে দিবা মেসেজ, আবার কেউ কল দিয়ে ফেলিও না, হ্যাঁ মেসেজ দিবা। আমি ক্লাসে থাকি, ব্যস্ত থাকতে পারি, তো সেজন্য মেসেজ দিবা, শুধু আমি ফ্রি হয়ে আনসার দিব। এই যে তোমরা দেখো, এখন দেখো কত সুন্দর করে আনসার দিচ্ছ। একটু আগে কিন্তু তোমরা সেটা আনসার দিতে পারো নাই, হ্যাঁ এখন কিন্তু তোমরা আনসার দিচ্ছ সরাসরি। স্যার আনসার হবে কোনটা? 2 নাম্বারটা, কারণ পজিটিভ ছেদক, পজিটিভ থেকে শুরু হবে। এটা তো নেগেটিভ, নিম্নগামী, হ্যাঁ এটা নিম্নগামী রেখা, এটা ঢাল নেগেটিভ হলে তখন এরকম হতে পারে। যেমন আমি চাহিদাটা একটু দেখাই দিই তোমাদেরকে, তাহলে এটা আনসার হবে 2, আনসার কত হবে? 2 হবে, ঠিক আছে? এখন আমি তোমাদের একটু দেখাই দিই, শোনো চাহিদাটা একটু দেখা দিই। চাহিদাটা হচ্ছে, মনে করি একটা চাহিদার সমীকরণ আমি লিখতেছি যে কিউডি সমান লিখলাম 10, ওটার মতো লিখি 10 - 2p, চেঞ্জটা কোথায়? এখানে লিখে দিই, এটা 4 নাম্বার, এটা মনে করো চাহিদা 4 নাম্বার লিখি না এখানে জাস্ট, আচ্ছা এটা এতটুকুই বলে দিচ্ছি। চাহিদা এটা যদি আমি এখানে আঁকি, এই চিত্রের মধ্যে এঁকে দেখাই, তাহলে কেমন হবে জানো? ওই চিত্রের মধ্যে এঁকে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সমীকরণের মধ্যে যদি অঙ্কিত চিত্র বলি, ওইখানে আঁকতে বলি, তাহলে কেমন হবে জানো? প্রথম হচ্ছে 10, ছেদক 10, ওকে ফাইন, ছেদক 10, তার মানে রেখাটা এখান থেকে শুরু হবে, মানে বিন্দুটা এখান থেকে শুরু হবে, ওকে ফাইন। তারপর হচ্ছে মাইনাস আছে, মাইনাস মানে রেখাটা ওই বিন্দুতে নিম্নগামী হবে, এবং 2 আছে, তার মানে রেখাটা মনে করো এভাবে হচ্ছে, এভাবে। এটা হচ্ছে আমাদের কিউ ডি সমান 10 - 2p, মনে রাখবা। চাহিদা ক্ষেত্রে হবে ওই বিন্দু নিম্নগামী, আর যোগানের ক্ষেত্রে ওই বিন্দু থেকে ঊর্ধ্বগামী হবে, এরকম হবে। তাহলে এখন যে কোনো সমীকরণ দিলে পারবে না তোমরা? এরকম এরকম এরকম, এটা 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 এটা, এই 4 ধরনের সমীকরণ নিতে আছে। চাহিদা ক্ষেত্রে এরকম হবে অলওয়েজ, যোগানের ক্ষেত্রে এই 3 ধরনের হতে পারে। তো সবগুলো তো বুঝা ফেলছি কোন চিত্র কেমন হবে, কোন সমীকরণের চিত্র কেমন হবে তো বুঝা ফেলছি, তাই না? এই 4টাই হবে চিত্র। তিন নম্বর অপশনটা কখন হবে? আচ্ছা এরকম একটা প্রশ্ন একজন বলছে, এটা কখন হবে? এটা হচ্ছে যখন আমাদের এখানে একটা সংখ্যা থাকবে, আচ্ছা সেটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে ছেদক যেটা সেটা থাকবে এটা। আর এটা হবে তখন যখন আমরা বলি যে এই রেখাটা হচ্ছে অসীম ঢাল হলে। অসীম মানে হচ্ছে এখানে কোনো সংখ্যা থাকবে, অর্থাৎ কিউডি সমান 10, ঠিক আছে, ইনফিনিটি পি দিলাম, মনে করি ইনফিনিটি মানে বুঝো তো, অসীম ঢাল বোঝায়, হ্যাঁ এটা মানে অসীম, ঢালটা অসীম, তখন এটা হবে। এরকম তো কোনো সমীকরণ নাই, সেজন্য এগুলো পরীক্ষা আসে না, বুঝছো? অসীম ঢাল বলে এটাকে, অসীম ঢাল। লম্বকের সমান্তরাল হলে অসীম ঢাল বলে, সেটাকে আমরা অসীম ঢাল বলি। তোমরা পড়ছো না 4 ধরনের রেখার ঢাল? পড়ো নাই, আমি তোদেরকে লিখে দিচ্ছি, যে তোমরা একটু মনে রাখিও এটা, যে 4 ধরনের রেখার ঢাল আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হয়। যদি আমি তোমাদেরকে পড়াবো না, সিকিউর জন্য পড়াবো না, ঠিক আছে, কারণ কম আসে পরীক্ষায়, তবুও মনে রাখিও, এই জিনিসটা মনে রাখিও। ঊর্ধ্বগামী রেখা হলে, নিম্নগামী রেখা হলে, ভূমিঅক্ষের সমান্তরাল রেখা হলে, লম্বকের সমান্তরাল রেখা হলে কেমন ঢাল হয়? ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, এই দেখছো এগুলো সবগুলো পজিটিভ ঢাল, এই যে প্লাস 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 দেখছো, এগুলো পজিটিভ ঢাল ঊর্ধ্বগামী। নিম্নগামী হলে কি? এই যে নেগেটিভ ঢাল, মাইনাস। তারপর হচ্ছে ভূমিঅক্ষের সমান্তরাল হলে একদম ভূমিঅক্ষের সমান্তরাল, তার মানে সেটার ঢাল হচ্ছে শূন্য ঢাল, হ্যাঁ মানে এটা কোনো ঢাল নাই, ঢাল 0। আর লম্বকের সমান্তরাল যদি হয়, তার মানে সেটাকে আমরা বলি অসীম ঢাল বলি। ঢাল কি বলি? অসীম বলি। যেমন আমি যদি এটার মতো যদি চিত্র বলি, কখন হবে? যখন এরকম হবে, যেমন করো কিউএস সমান 10 প্লাস মনে করো 0p, ঠিক আছে, তার মানে তোমার রেখাটা এরকম হইতে পারে। তবে কেন 10 তো থাকবে না, এটা এইভাবে হবে না, 10 বলতে এটা একটু ভিন্ন আসবে, ঠিক আছে, এই জায়গায়, সরি এটা দেওয়া যাবে না, তখন এটা দেওয়া যাবে না, হ্যাঁ এরকম আসতে পারে।
তো এইগুলো ব্যতিক্রম, এগুলো আসবে না, এগুলো চিন্তা করে লাভ নাই, বুঝছো? ওই আমি যে দুটো বলছি এগুলো দেখলে হবে শুধু। এই সমীকরণ 4টা, যোগানের এটা, চাহিদার এটা, এই 4টা মনে রাখতে পারলে হবে। এমসিকিউ একটা আসবে ঢাল থেকে। শর্ট কি টেকনিক দিয়ে বলতে সূত্র দুটো দিয়ে করতে হবে আর কি। আচ্ছা গেল এটা। তাহলে আমরা এখন কি করছি, আশা করি তোমরা বুঝতে পারছো না, সব কিছু বুঝছো তো? আচ্ছা এখন তোমাদেরকে আমি জিনিসটা দেখাই। এই যে আমরা এখন একটা এখানে সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, আমরা সেই সমীকরণ থেকে চিত্র আঁকবো। আমরা সমীকরণ থেকে একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? আচ্ছা এটার আগে একটু বলে ফেলি, সমীকরণ থেকে চিত্র আঁকার আগে আমরা চাহিদা ও যোগান সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে ফেলি। তারপর আমরা ওই যে টপিকটা আমাদের মূল টপিক ছিল, যেখান থেকে আমরা আসতেছিলাম, সেটা হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা। হ্যাঁ, সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। হ্যাঁ, আমরা সমীকরণ হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব। সাপোজ আমাদের এখানে দেওয়া আছে কিউডি সমান হচ্ছে 25 - 5p দেওয়া আছে, ওকে? অথবা আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম সেটাও দেওয়া থাকতে পারে, সেটা দিয়ে আমরা চালু করতে পারি। আচ্ছা এটাই করবো, সমস্যা না, এটা করি। এটা দেওয়া আছে এবং যোগান দেওয়া আছে আমাদের কি 5 + 5p, ঠিক আছে? এটা আমাদেরকে দেওয়া আছে এবং আমাদের বললো এই দুটো সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ওই যে মূল টপিক যেখানে ছিল, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা, ঠিক আছে? ওকে, তা আমরা যখন এরকম দুটো সমীকরণ দিয়ে বলবো ভারসাম্য দাম ও পরিমাণ করতে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা লিখবো প্রথমে দেওয়া আছে। হ্যাঁ, একদম সহজ কথা, দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমাদের? সমীকরণ 1 নম্বরটা হচ্ছে কিউডি সমান 25 - 5p, আর কিউ এর সমান আমরা লিখবো 5 + 5p। এটা হচ্ছে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে। এখন আমরা লিখবো যে ভারসাম্য, আমরা জানি ভারসাম্য বা ভারসাম্যের শর্ত মতে, ভারসাম্যের শর্ত মতে কি কিউডি সমান কিউএস। আমরা পড়ছি না যে চাহিদা ভারসাম্য সেখানেই হবে যেখানে চাহিদা এবং যোগান সমান হবে, তাই তো? যেখানে চাহিদা এবং যোগান সমান হবে সেখানেই তো আমাদের ভারসাম্য হবে, নাকি? চাহিদা এবং যোগান যেখানে সমান হবে সেখানে আমাদের ভারসাম্য হবে। তো আমরা চাহিদা মানটা এখানে একটু বসাই দিই। এই যে চাহিদা মান হচ্ছে 25 - 5p সমান কিউএস এর মানটা বসাই দিই 5 + 5p, এটা আমরা বসাই দিলাম, ঠিক আছে? এটা বসাই দেওয়ার পর আমরা পি এর মান বের করবো এখান থেকে। কেমন করবো? এই পি ওয়ারগুলো এক পাশে নিয়ে আসি, এই -5p রেখে দিলাম, ওকে, -5p রাখলাম। এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, বুঝছো? আর এখান থেকে এই +5pটাও এই পাশে নিয়ে আসি। এখানে প্লাস ছিল, এই সমান এই পাশে আসলে মাইনাস হবে, -5p সমান, এখানে 5 তো আছেই, ওকে ফাইন। আর এই 25টা যেহেতু ওই পাশে পাঠাচ্ছি, এটা প্লাস ছিল, ওই পাশে কি হবে? মাইনাস হবে, -25 হবে। বুঝতেছো তো? না, আমি আবার বলতেছি, 5p রাখলাম, এই -5কে এই পাশে আনতেছি, তাই এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাসটা এই পাশে আসছে যখন মাইনাস হয়ে গেছে, এই 5 তো আসেই, এই 25কে যেহেতু আমরা ওই পাশে পাঠাচ্ছি সেটা হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। কেন করতেছি এটা? আমরা পি ওয়ালাগুলো এক পাশে নিয়ে আসতেছি যাতে আমরা পি এর মান বের করতে পারি। হ্যাঁ, তারপর এই দুটো যদি আমরা যোগ করে দিই, এটা -5p - 5p হলে -10p হবে। -10p সমান এটা যদি +5 হয়, -25 হয়, তার আনসার হবে -20। হ্যাঁ, যোগ বিয়োগ করলে আর কি। তারপর আনসার কি হবে? এখানে আমরা পি রেখে দিব, 10 কে ওই পাশে পাঠিয়ে দিব, তো -10 কে ওই পাশে, এটা গুণাকার আছে, ওই পাশে কি হবে? ভাগ হবে। এই পাশে গেলে কি হবে? এই পি এর সাথে 10 গুণ আছে না, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আনসার হচ্ছে পি সমান 10 কে 20 কে 10 দিয়ে ভাগ করলে আনসার হবে 2। এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম। এটা আমাদের কি বলো? এটা আমাদের হচ্ছে ভারসাম্য দাম। তো ভারসাম্য দাম 2 টাকা,
আর ভারসাম্য যদি পরিমাণ বের করি তাহলে কেমন বের করবো? আমরা লিখবো পি এর মান, পি এর মান, ভারসাম্য দাম পেয়েছি আমরা, ভারসাম্য দাম পেয়েছি কিন্তু পরিমাণ জানি না, সেজন্য আমরা লিখবো পি এর মান কিউডি অ্যান্ড কিউএস সমীকরণে বসিয়ে পায়, আমরা লিখবো পি এর মান কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে পায়। তো পি যদি বলি, এখানে যদি বলি আমরা, সেটা হচ্ছে কি লিখতে পারি যে হ্যাঁ চাহিদার মতো বসে আমরা এখানে, তাহলে কিউডি সমান 25 মাইনাস 5 ইন্টু 25 মাইনাস 5 ইন্টু, এখন আমরা লিখবো এখানে কত, এই পি এর জায়গায় আমরা কত লিখে দেবো? 2 লিখে দেবো, যেহেতু পি এর মান 2। তাহলে আমরা লিখতে পারি কিউডি সমান 25 মাইনাস 10, অর্থাৎ আমরা লিখতে পারি কিউডি সমান 25 থেকে 10 বিয়োগ করে দাও, 25 থেকে 10 বিয়োগ করে দিলে আনসার হবে 15। এই যে আবার যদি যোগানটা বের করি তাহলে আনসার হবে হচ্ছে কিউএস সমান, যোগানটা বের করলে হবে 5 প্লাস 5 ইন্টু 2, পি এর মান আমরা 2 পাইছি, 2 বসাচ্ছি, তাহলে কিউএস সমান 5 প্লাস 5 দুগুণ 10, তাহলে আনসার হবে কিউএস সমান 15। কত হবে? 15। এই যে যখন তুমি দেখবা চাহিদা এবং যোগান সমান হচ্ছে তোমার ভারসাম্য পরিমাণ, তার মানে তোমার অঙ্ক ঠিক আছে, ওকে। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 10 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক, শেষ হয়ে গিয়েছে। এখন ওইটা একটু তোমাদেরকে দেখা দিই, আমরা এখন চিত্র আঁকবো, হ্যাঁ একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। তো ওইটা করবা? আচ্ছা, আরটা আমি নতুন দিচ্ছি, এখানে যেটা করছো ওইটা করো, ঠিক আছে? মনে করো দেওয়া আছে যে একটা সমীকরণ হতে, এইটাই বলছিলাম যে চাহিদা এবং যোগানের বেসিক থেকে এটা প্রশ্ন আসতে পারে, চাহিদা, হ্যাঁ চাহিদা সমীকরণ হতে চাহিদা রেখা, ঠিক আছে? আমরা চাহিদা সমীকরণ থেকে একটা চাহিদা রেখা আঁকি, চলো। দেওয়া আছে কিউডি সমান 25 মাইনাস 5 মনে করো, এটাই দেওয়া আছে। বুঝতে এই সমীকরণ থেকে রেখা আঁকো, চিত্র আঁকো, মনে রাখবা অলওয়েজ একটা সমীকরণ থেকে যখন এই চিত্র আঁকতে বলবে তুমি দেখবা স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা। স্বাধীন যে কোনো সমীকরণ সেটা, হ্যাঁ স্বাধীন চলকের বিভিন্ন মানের জন্য অধীন চলকের মান বের করবা, মিনিমাম 3টা বের করে একটা সূচি করবা, তারপর চিত্র আঁকবা, এই হচ্ছে প্রসেস। সূচি থেকে চিত্র আঁকতে হলে আগে স্বাধীন চলকের মানের জন্য অধীন চলকের কিছু মান বের করবা, মিনিমাম 3টা বের করবা, বের করে একটা সূচি করবা, তারপর চিত্র আঁকবা। আমরা করি, আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে? কিউডি সমান 25 মাইনাস 5 পি, আমরা লিখবো পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর মান নির্ণয় করি। আমরা পি এর মানের জন্য কিউডি মান বের করবো। ফার্স্ট অফ অল আমরা লিখবো পি সমান মনে করো 1 হলে, সাপোজ 1 হলে যদি বলি, এই পি এর মান যদি 1 বসাই তাহলে হবে কিউডি সমান, এই কিউডি সমান আমরা লিখতে পারি 25 মাইনাস 5 ইন্টু 1, তো আনসার কত হবে? 25 মাইনাস 25 লিখলাম, আর 20 এইখান থেকে যদি বিয়োগ করে দিই, গুণ করে দিই, তাহলে আনসার হবে 5, তো আনসার দাঁড়াবে 20। আবার লিখতে পারি পি সমান 2 হলে, তাহলে কিউডি সমান 25 মাইনাস 5 ইন্টু 2, তাহলে আনসার কত হবে? 25 সাথে 2, এইটা 25 থাকবে, ওকে, এটা গুণগুলো হবে 10, তাহলে 25 থেকে 10 বাদ দিলে আনসার হবে 15। এরকম 2টা করলে হবে না, মিনিমাম 3টা করতে হবে, মিনিমাম 3টা, তুমি চাইলে বেশি করতে পারো, তবে 3টা করলে হবে। 3 হলে, পি সমান 3 হলে আমরা লিখতে পারি কিউডি, পি সমান 3 হলে কিউডি সমান 25 মাইনাস 5 ইন্টু 3, তাহলে আনসার দাঁড়াবে হচ্ছে 25 মাইনাস, এটা গুণগুলো হবে 3 5 15, তাহলে 15 লিখবো আমরা, তাহলে এটাতে বের করলে আনসার হবে 10। এই যে হয়ে গেছে পি এর মানের জন্য কিউডির মান বের করছি আমরা। এরপর আমরা একটা কি করবো? সূচি করবো, হ্যাঁ। তো সূচির মধ্যে দেখো, এটা হচ্ছে দাম, যেটাকে আমরা বলি পি মানে প্রাইস, তারপর হচ্ছে চাহিদা, যেটাকে আমরা বলছি চাহিদা পরিমাণ বা কিউডি লিখো। দেখো পি সমান যদি 1 হয়, চাহিদা পরিমাণ বের হয়ে আছে আমাদের 20, পি সমান 2 হলে চাহিদা পরিমাণ বের হয়ে আছে 15, পি সমান 3 হলে চাহিদা পরিমাণ বের হয়েছে কত? 10, হয়ে গেছে সূচি। এরপর যদি তোমরা রাখতে পারবে না, এঁকে দিচ্ছি তবুও, উপরে পি
নিচে কিউডি, পি আছে 1 2 3, সো 1 2 3, 1 2 3, আর কিউডি হচ্ছে 5 5 করে ধরি, এখানে 10 20 আছে, তাহলে 10 15 20 আছে, তাহলে আমরা 5 করে ধরি, 5 10 15 20, তাহলে 5 10 15 20 বিন্দুগুলো বের করে ফেলি আমরা। প্রথমত হচ্ছে 1 এর সাথে 20, 1 এর সাথে 20, তারপর 2 এর সাথে 15, এই 2 এর সাথে হবে 15, 2 এর সাথে 15, 3 এর সাথে হচ্ছে 10, 3 এর সাথে 10, তিনটা বিন্দু আমরা যোগ করে দিব, যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের ডি ডি প্রাইম চাহিদা রেখা। একটা জিনিস তোমরা খেয়াল করছো, একটা জিনিস খেয়াল করো তো, এই সমীকরণটার মধ্যে আমি যদি প্রশ্ন করি তোমাকে এখন, এই সমীকরণটার মধ্যে মারা রাখা হয়ে গেছে, বলো এই সমীকরণের মধ্যে ছেদক কত? ছেদক খেয়াল করছো তোমরা এটা? আমি যদি বলি এই সমীকরণের মধ্যে চিত্র আঁকলে হয় সেটা কেমন হবে, তাহলে তুমি দেখবে আগে ছেদক কত, ছেদক কত আছে 25, তার মানে রেখা যেটা, এই রেখাটা যেখানে 25 আছে সেখান থেকে শুরু হবে, তাই না? যেখানে 25 আছে সেখান থেকে তো শুরু হবে, তাই তো? তো আমি যদি এটা একটু বাড়াই দিই, তুমি খেয়াল করে দেখো, এটা যদি আমরা একটু বাড়াই দিই তো দেখবা যে এই যে 5 10 15 20 এই জায়গায় করে মনে করো কি হচ্ছে, এই জায়গায় মনে করো হচ্ছে 25 না, দেখছো? তার মানে রেখাটা কিন্তু ঘুরে ফিরে ওই যে কোথায় যাচ্ছে, ওই যে 25 যেখানে সেখানে কিন্তু যাচ্ছে। এই যে একটা সমীকরণ থেকে আমরা চিত্র আঁকছি, সেটা ছেদক কত? ছেদক হচ্ছে 25, তাই রেখাটা ওই যে 25-এর ওইখান থেকে ছেদ করার জন্য ওইখানে যাচ্ছে, 25-এর দিকে যাচ্ছে, খেয়াল করছো? হ্যাঁ, এবং ঢাল যেহেতু মাইনাস, তাই এখান থেকে রেখাটা এই পিছনের দিকে আসবে, পিছনের দিকে আসবে। হ্যাঁ, এই যে এই জন্য। চার নাম্বার চ্যাপ্টারটা মারাত্মক কঠিন, কোনোই কঠিন না, পড়াইছি না আমরা 4 নাম্বার চ্যাপ্টার পড়াইছি না? তাও তো আমি একটু তাড়াহুড়া করে পড়াইছি, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষাতে যারা আছে তাদের জন্য পড়াইছি, সেজন্য। ওকে, তাহলে আমরা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা আঁকছি। তোমরা কি পারবা এখন যোগান সমীকরণ দিলে সেখান থেকে রেখা আঁকতে? যোগান সমীকরণ থেকে তোমরা যোগান রেখা আঁকতে পারবা? মনে করো আমি লিখছি কিউএস সমান 5 + 5p, এখান থেকে একটা যোগান রেখা এঁকে দাও, যোগান রেখা, যোগান রেখা এঁকে দাও, পারবা না? তুমি পি এর মানের জন্য কিউএস এর মানগুলো বের করবা, তারপর সূচি করবা, চিত্র আঁকবা, পারবা? চলে যাচ্ছেন? এতক্ষণ ছিলেন আপনি? ঠিক আছে। ওদিকে ভাইয়া তো তালা মারতে পারবেন? হ্যাঁ, ওই গ্রিলটা টেনে দেখা দিচ্ছে আপনাকে সাজ্জাদ, দেখা যায় না? এখন কি মারা তালা? হ্যাঁ, তা আপনি খোলা রেখে চলে গেলে তো হবে না। আমি আপনাকে বলি, এখানে চাবি আছে আমার একটা, ওই চাবি নিয়ে ওইখান থেকে একটা তালা নিয়ে ও গ্রিলটার মধ্যে একটা মারবে, যে তালা আমি জানি দিতে খুলতে পারি। ওইখানে আছে, টেবিলের উপর আছে। না, গতকালকে থাকতে হয় নাই, গতকালকে হচ্ছে আমি ওই আমার কাছে একটা আমার বাসার চাবি ছিল, ওইটা দিয়ে আমি খোলার চেষ্টা করছি, দেখছি খুলে গেছে, বুঝছো? মানে জোরে টান দিয়েছি যখন খুলে গেছে, তালা খুলে গেছে, তালাটা একটু দুর্বল ছিল, ওই একদম বিল্ডিংয়ের নিচে তো এটা, তো চলে যেতে পারছি, মনে করছি খুলবে না। খুলবে না বলতে এটা তো চাবি না ওইটার। হ্যাঁ, আগে একবার খুলছিলাম অনেক আগে, তো হঠাৎ করে মনে পড়ছে যখন, তখন খুলতে পারছি। চ্যাপ্টার 1/4 এর ক্লাসটা কই পাবো? এই যে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, এই ফেসবুকে তো আছে। বুঝছি। আচ্ছা, তাহলে যোগানটা গেল,
লাস্ট একটা টপিক বাকি আছে শুধু, সেই টপিকটার নাম হচ্ছে মানে সমীকরণ থেকে আর কি, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ, যেটা তো দেখা দিলাম তোমাদের একটু আগে। সমীকরণ হতে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ, এটা একটু দেখা দিই তোমাদেরকে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। সমীকরণের সাহায্যে, সমীকরণ হতে চিত্রের সাহায্যে যদি বলে, জাস্ট সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ বলে তখন তো কিউডি সমান কিউএস একটা কোর্সে উপভোগ করে দিবা। কিন্তু সমীকরণ হতে চিত্রের সাহায্যে যদি বলে তখন একটু ভিন্নতা আছে। চাবি এইখানে ইয়া দিয়ে, হ্যাঁ ছুঁড়ে মারলে হবে। আমরা কি বুঝছি? ওকে, তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে তাহলে চিত্রের সাহায্যে যদি বলে তাহলে তোমাকে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য তোমাকে আগে পি এর মানের জন্য কিউএস এর মানগুলো, কিউ এবং কিউডি এবং কিউএস এর মানগুলো বের করতে হবে। হ্যাঁ, তো এবার লিখবা আমার মতো, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, কিউডি সমান 25 মাইনাস 5p, কিউএস সমান হচ্ছে 5 প্লাস 5p, এটা তুমি লিখবা। তারপর লিখবা পি এর বিভিন্ন মানের জন্য কিউডি অ্যান্ড কিউএস এর মান, ঠিক আছে, নির্ণয় করি। পি এর মানের জন্য কিউডি এবং কিউএস এর মান একসাথে নির্ণয় করবো। তবে এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের এখানে পি এর যে মানগুলো ধরবা, যেমন আমি যদি বলি পি এর মান, হ্যাঁ পি সমান যদি 1 হয় বা পি সমান 2 হলে, তারপর পি সমান মনে করো যে 3 হলে, এই যে তুমি যে লিখবা এই মানগুলো আসলে কত ধরবা সেটা যখন এখন চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ করতে বলবে তখন এটা তুমি সরাসরি আন্দাজি করবে না। কেন করবে না? কারণ একটা যখন ভারসাম্য চিত্র করতে হয় তখন এটা যদি ডিমান্ড রাখা হয় তাহলে সাপ্লাই রাখা কিন্তু এরকম হইতে হবে, তখন তোমার চিত্রটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু তুমি একটা ডিমান্ড রাখা আঁকছো এরকম, সাপ্লাই রাখা হয়ে গেছে এরকম, ডিমান্ডের দিকে সাপ্লাই হয়ে গেছে এরকম, তাহলে কি তুমি এখানে ভারসাম্য বিন্দু খুঁজে পাচ্ছ না। তো যে কোনো মান দিয়ে করে ফেললে তোমার এই তিনটা মানের মধ্যে ভারসাম্য দামটা নাও থাকতে পারে, সেজন্য তোমার চিত্রটা এরকম হয়ে যেতে পারে, এমন হয়ে যেতে পারে, ঠিক আছে, অথবা যোগান রাখা হয়েছে এটা, চাহিদা রাখা হয়েছে এটা, এরকম হয়ে যেতে পারে, বুঝছো। সেজন্য এরকম ক্রস আসার জন্য মানে একটা নির্দিষ্ট দামে চাহিদা এবং একটা নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান সমান হওয়ার জন্য আমাদেরকে এখানে এরকম যখন সমীকরণ হতে চিত্রের সাহায্যে বলবে তখন আমরা একটু ভারসাম্য দামটা ওই দুটো সমীকরণ থেকে আগে মনে করে ফেলবো। কোন সূত্র দিয়ে করবো? ওই যে আমরা করছি, হ্যাঁ এটা আমরা একটু রাফ করে নিচ্ছি এই পাশে। তো আমরা লিখবো এখানে রাফ। সো রাফের মধ্যে আমরা কি লিখবো এখানে, যে আমরা জানি কিউডি সমান কি কিউএস। তো এখান থেকে আমরা পি এর মানটা একটু চুপি করে ফেলবো আর কি, কেউ না জানার মতো। তাহলে এখানে আসতে হচ্ছে 25 মাইনাস 5p, নিচে হবে 5 প্লাস 5p, কেমন? তো এখান থেকে আমি যদি বলি যে এখান থেকে তুমি কি করো, যে পি এর মানটা বের করো, তাহলে একটু করছিলাম আমরা -5p, এটা বসে আসলে -5p সমান 5 রেখে দিলাম, এটাও বেশি গেলে হবে, -25, এটাও বেশি গেলে হবে -25 হবে। হ্যাঁ, তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে এখানে হবে -10p সমান, এটা গেলে হবে এটা হবে -20, তাহলে আনসার হবে p সমান -10 ডিভাইড বাই -20 ডিভাইড বাই আনসার হচ্ছে p এর মান 2। দ্যাট মিনস আমি বুঝে গেলাম যে এই দুইটা সমীকরণের মধ্যে ভারসাম্য দাম যেখানে 2 টাকা সেখানে সমান হবে, এটা আমি বুঝে গেলাম। পুরো ম্যাথ করতে টাইম লাগবে না, সহজ, এটা জাস্ট তুমি একটু চিন্তা করলে পারবা, এটা করা কোনো ব্যাপার না, জাস্ট একটু করে তুমি লিখে দিয়ে পি এর মানটা বের করে ফেলবা। কেন বের করবা? কারণ আমরা এখানে যে পি এর মানগুলো বসাবো তার মধ্যে এই যে মাঝখানে যেটা বসাবো আমরা পি এর মান 1 2 3, ওই মাঝখানেটা হচ্ছে ভারসাম্য দামটা বসাবা, তখন তোমার চিত্রটা এরকম সুন্দর হবে এবং ভালো চিত্র আসবে, ঠিক আছে। তো সেজন্য আমরা এটা করতেছি। আচ্ছা, তো আমরা এখানে চলো এখন তাহলে পেয়ে গেছি আমাদের পি এর মানটা 2 হচ্ছে ভারসাম্য। হ্যাঁ, তারপরে লিখবো পি সমান, এখানে পি সমান 1 হলে আমরা লিখবো, তো মনে রাখবা মাঝখানেরটা পি সমান 2 হলে, এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে কেমন লিখবো সেটা, পি সমান 3 হলে খেয়াল রাখবা মাঝখানেরটা তো হচ্ছে ওইটা লিখবা, আর তার উপরটা হচ্ছে তার একটা ছোট সংখ্যা লিখবা, তারপরটা হচ্ছে তার একটা বড় সংখ্যা লিখবা। সাপোজ পি এর মানটা তোমার বের হয়েছে, এই যে ভারসাম্য দামটা বের হয়েছে মনে করো যে 8 সাপোজ, তাহলে কি লিখতে পারো,
তাহলে এটা যদি তুমি 8 লিখো, উপরটা মনে করো 6 লিখলা, এরপরটা মনে করো 10 লিখলা, এরকম লিখতে পারো। হ্যাঁ, এবার তুমি লিখতে পারো। অথবা তুমি যদি এটা 8 লিখো, এটা 7, এটা 8, এটা 9 লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, এবার তুমি লিখবে আর কি। ওকে, তাহলে আমরা এখন চলো করে ফেলি, ম্যাথটা করে ফেলি। তাহলে এখানে আমরা লিখতে পারি পি সমান, আমরা লিখলাম প্রথমে পি সমান হচ্ছে 1 হলে, পি সমান 1 হলে আমরা দুইটা মানে একসাথে করবো এখন। যেমন কিউডি সমান 25 মাইনাস 5p, সরি পি লিখবো না, আমরা 1 লিখে দিব সরাসরি। 5 × 1 সমান, এটা হবে 25 মাইনাস, এটাগুলো হবে 5, তাহলে হবে 20। আবার কিউএসটা বের করে ফেলে একসাথে। কিউএস সমান এই যেটা লিখবো 5 + 5 × 1, তাহলে আনসার হবে 5 প্লাস এটাগুলো হবে 5, দ্যাট মিনস 10। আবার লিখতে পারি পি সমান 2 হলে, পি সমান 2 হলে কিউডি সমান আমরা লিখতে পারি 25 মাইনাস 5 × 2, 25 মাইনাস 5 × 10, আনসার হবে হচ্ছে 15। আবার লিখতে পারি কিউএস সমান 5 + 5 × 2, 5 + 5 × 10, আনসার 15। এই দেখছো 2 টাকা দামে কি হয়েছে, চাহিদা এবং যোগান সমান হয়েছে। এটা হইতে হবে, চাহিদা এবং যোগান সমান হইতে হবে, না হলে কিন্তু তোমার কি হবে না, তোমার ভালো মানে চিত্রটা এক্স্যাক্টলি ক্রস হবে না। তারপর পি সমান আমরা লিখতে পারি 3 হলে, পি সমান 3 হলে আমরা প্রথমে বের করি কিউডি সমান 25 মাইনাস 5 × 2 সমান 25 মাইনাস, সরি 3 হবে, এটা 3 × 5 = 15, তাহলে আনসার হবে 10, আনসার হবে 10। আর এরপরটা যদি বলি এদিকে লিখে দিচ্ছি, উপর লিখতেছি সেটা, কিউএসটা বসাই। কিউএসটা যদি হয় 5 + 5 × 3 হবে, তখন আনসার হবে 5 প্লাস এগুলো হবে 15, তাহলে আনসার হবে 20। ওকে, তাহলে আমরা সূচি পেয়ে গেছি। পি এর পি 1 2 3 হলে চাহিদা এবং যোগান কত সেটা পেয়ে গেছি। এখন আমরা সূচিটা করে ফেলবো, এটা রাফে করবা। হ্যাঁ, তো আমরা সূচিটা করে ফেলবো। রাফে না করলে সমস্যা, তুমি যদি বুঝতে পারো তুমি রাফে না করলেও পারবা, তুমি যদি এটা মনে মনে করতে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একটা সূচি করে ফেলি। এখানে সূচিটা হবে এরকম, দাম চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ, দাম চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ। সো দাম যদি 1 টাকা হয়, চাহিদা হয় 20 আর যোগান হয় 10। দাম যদি 2 টাকা হয়, চাহিদা হয় 15, যোগানো হয় 15। দাম যদি 3 টাকা হয়, চাহিদা হয় 10 এবং যোগান হয় 20। ক্লিয়ার হয়ে গেছে সূচি। এখন আমরা চিত্র আঁকবো, পারবো না? ওই যে গত ক্লাসে দেখাইছি, পি মানে সূচিতে সমীকরণ, সূচি থেকে কেমন চিত্র সেটা দেখাইছি না। কিউডি অ্যান্ড কি কিউএস হবে, দাম হবে 1 2 3 1 2 3, আর এখানে 5 করে ধরবো, 5 10 15 20, 5 10 15 20 বিন্দুগুলো বের করে ফেলি। প্রথমে চাহিদা রাখবা, এই দুটো নিয়ে চাহিদা রাখা, 1 এর সাথে 20, তারপর 2 এর সাথে 15, 3 এর সাথে 10, এই যে হয়ে গেছে। এটা হচ্ছে চাহিদা রাখা, ডি প্রাইম চাহিদা রাখা। আর যোগানটা হচ্ছে 1 এর সাথে 10, যোগানটা হচ্ছে 1 এর সাথে 10, তারপর হবে 2 এর সাথে 15, এই 2 এর সাথে 15, 3 এর সাথে হবে 20, এই 3 এর সাথে হবে 20। এটা হচ্ছে আমাদের এসএস প্রাইম বা সাপ্লাই রেখা। আমরা কি বুঝছি? পারবো? তাহলে শেষ আমাদের সমীকরণটা শেষ। এরপর টপিক হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। এরপর টপিক কি? স্থিতিস্থাপকতা। হ্যাঁ, স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এই যে এরপরটা হচ্ছে ঢালটা আমি পড়াচ্ছি না, ঢালটা তোমরা এইটা একটু করে নিবা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি ঢালের ক্ষেত্রে 2টা সূত্র ইউজ হয়। একটা সূত্র হচ্ছে এটা, এই যে ঢালের সূত্র, এটা কখন ইউজ হয়? যখন রেখাটা লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকবে, এরকম লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকলে এই লম্বকে ভূমি দিয়ে ভাগ করে দেবে, তাহলে আনসার বের হয়ে যাবে। যেমন এই বি রেখার ঢাল হবে 10/10, আনসার হবে 1। হ্যাঁ, আর যদি বলি সি রেখার ঢাল কি হবে, এই যে সি রেখাটার ঢাল কি হবে, তাহলে আনসার হচ্ছে এখানে 5, এখানে কত 10, তাহলে 5/10, আনসার হবে হাফ। ঠিক আছে, আর তবে এখানে একটু কথা আছে, আর একটু কথা আছে। আর এটা যদি বলি এ রেখা, তাহলে সেক্ষেত্রে হবে 5/5, 5/5, আনসার হবে 1। তবে
যেহেতু এই 1 নম্বর সূত্র ইউজ করলে মনে রাখবা 1 নম্বর সূত্র ইউজ করলে রেখা যদি নিম্নগামী হয় তাহলে আনসার আগে একটা মাইনাস বসা দিবা, মাইনাস। আর যদি ঊর্ধ্বগামী হয় 1 নম্বর সূত্র ইউজ করলে যদি রেখা এরকম রেখা একটু কি হয় এরকম রেখা ঊর্ধ্বগামী হয়েছে, হ্যাঁ, তখন এখানে মনে করো 2 এখানে মনে করো 4 দিছে, তাহলে তখন 4/2 আনসার হবে 2, তখন প্লাস লিখবা। তবে যদি নিম্নগামী হয় তখন তোমাকে কিন্তু হবে একটা 1 নম্বর সূত্র ইউজ করলে, তখন 2 নম্বর সূত্র ইউজ করলে তখন সরাসরি আনসারটা তুমি প্লাস না মাইনাস সেটা বের হয়ে যাবে। কিন্তু 1 নম্বর সূত্র ইউজ করবে কখন বলো, যখন রেখাটা লম্বকার বুকে স্পর্শ করতে হবে। কিন্তু যদি লম্বকার বুকে স্পর্শ করে না থাকে একটা রেখা মনে এরকম আছে, এবং সেখানে দুটো বিন্দু, বিন্দু আর বি বিন্দু, এখন দুটো বিন্দু আছে, ঠিক আছে, এখন দুটো বিন্দু দেওয়া আছে, এবং সেখানে তোমার এভাবে করে থাকে যেখানে 10 ছিল 5 হয়েছে, এখানে 3 ছিল 7 হয়েছে মনে করো, হ্যাঁ, এরকম। তো এই ক্ষেত্রে আমাদের যদি বলে এ বিন্দুর ঢাল বা বি বিন্দুর ঢাল, তখন আমরা এই 2 নম্বর সূত্র ইউজ করবো, 2 নম্বর। আর 2 নম্বর সূত্র হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, অর্থাৎ উপর হবে অধীন চলকের পরিবর্তন, নিচে হবে স্বাধীন চলকের পরিবর্তন। অধীন চলক মানে হচ্ছে এটা, এইদিকে যেটা থাকবে সেটা অধীন চলক মনে করবা, আর এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক মনে করবা। শুধু এই ঢালের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সাধারণত স্বাধীন চলক লম্বকে হয়, বৃষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সাধারণত স্বাধীন চলক লম্বকে হয়, ঠিক আছে, কিন্তু ঢালের ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে ভূমি অক্ষে তোমাকে চিন্তা করতে হবে, স্বাধীন চলক ভূমি অক্ষে আছে এভাবে চিন্তা করবা, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এখানে সরি এটা ডেল্টা এক্স হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াই এর পরিবর্তন, এই ওয়াই এর পরিবর্তন মানে প্রথমে এ ছিল, এ অবস্থায় ছিল 10, এটা ছিল 3, এ থেকে বিতে গেলে এটা 10 থেকে 5 হয়েছে, তাহলে ওয়াই এর পরিবর্তন কত, আগে ছিল 10 হয়েছে 5, তাহলে 5 - 10 মনে করবো অলওয়েজ যেটা পরিবর্তিত মান সেখান থেকে আগেরটা বিয়োগ করবা। নিচেরটাও সেম, ডেল্টা এক্স মানে হচ্ছে এক্স এর পরিবর্তন, হ্যাঁ, এক্স এর পরিবর্তন মানে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, আগে ছিল 3 হয়েছে 7, তাহলে এই পরিবর্তন মান থেকে প্রাথমিক বিয়োগ করবা, তাহলে 7 - 3, তাহলে আনসার হবে হচ্ছে উপর হবে কি, উপরে 5 থেকে 10 বিয়োগ করলে হবে -5, নিচে হচ্ছে 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, -5কে 4 দিয়ে ভাগ করলে -5/4 এরকম আনসার আসতে পারে, এরকম আনসার সরাসরি থাকতে পারে অপশনের মধ্যে এমসিকিউতে, আর না হলে তুমি 5/4 দিয়ে ভাগ করলে যেটা আসবে দশমিক দিয়ে সেটা লিখবা, বুঝছি? এটা কখন ইউজ হবে বুঝছো? 2 নম্বর সূত্র, এই 2 নম্বর সূত্র ইউজ হবে যখন রেখাটা লম্বকার ভূমিকে স্পর্শ করবে না, আর লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকলে তখন 1 নম্বর সূত্র ইউজ করবা। একটু বলো বুঝছো কিনা বলো। এটা কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু আমাদের 3 ধরনের রেখার ঢাল করতে হয়, ঊর্ধ্বগামী, নিম্নগামী, ভূমধ্যরেখা সমান্তরাল, লম্বরেখা সমান্তরাল, এই যে এখানে আছে 4 ধরনের রেখার ঢাল, ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, এই যে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, নিম্নগামী সরলরেখার ঢাল, এই যে এইটার ঢাল বের করতে হবে ঊর্ধ্বগামী সরলরেখা, এ বিন্দু মনে করো, এটা বি বিন্দু, ঠিক আছে। তো এখানে তোমাকে ঢাল বের করতে বলছে, এটা ছিল 5 হয়েছে 10, এটা ছিল 7 হয়েছে মনে করো 12, হ্যাঁ, তোমাকে বলছে এ বিন্দু ঢাল বের করো, এই যে এ বিন্দু ঢাল বা বি বিন্দু ঢাল বের করো, বিন্দু ঢাল বের করো, তাহলে এই থেকে বিতে গেলে এখানে আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই মানে হচ্ছে এটার পরিবর্তন, আগে ছিল মনে করো 5 হয়েছে 10, তাহলে পরিবর্তন মাধ্যমে প্রাথমিক বিয়োগ করবা 10 - পাই, আর আগে ছিল 7 হয়েছে কত, বিতে গিয়ে 12 হয়েছে, তাহলে 12 - 7 পরিবর্তন মাধ্যমে প্রাথমিক বিয়োগ করবো অলওয়েজ, ঠিক আছে। তাহলে আনসার হবে উপরে 5 থেকে 10 বিয়োগ করলে হয় 5, এটা যদি বিয়োগ করলে আনসার হবে কত, 12 থেকে 7 বিয়োগ করলে আনসার হবে 5, ঠিক আছে। তাহলে 5 কে 5 দিয়ে রাখলে আনসার হবে 1। ঊর্ধ্বগামী হলে রেখা সেক্ষেত্রে ঢাল হয় পজিটিভ, একটু আগে দেখাইছিলাম না আমি তোমাদেরকে 4 ধরনের রেখার ঢাল, ঊর্ধ্বগামী রেখার ঢাল পজিটিভ, নিম্নগামী রেখার ঢাল নেগেটিভ, ভূমধ্যরেখা সমান্তরাল ঢাল রেখার ঢাল 0 হয়, লম্বকের সমান্তরাল রেখার ঢাল কি হয়, অসীম হয়, একটু দেখাইছি না ওইগুলি, এরকম 4 ধরনের রেখার জন্য 4 ধরনের মান আসবে। যদি ভূমধ্যরেখা যদি সমান্তরাল হয়, লম্বকের সমান্তরাল হলে সেক্ষেত্রে অসীম ঢাল আসবে। কি থেকে কি বাদ যাবে সেটা আমি তোদের একদম ক্লিয়ার করে দিই। এর সাথে যে বিন্দুটা মনে করো প্রাথমিক বিন্দুতে, এটা সেটা প্রাথমিক মান, হ্যাঁ, এটাও প্রাথমিক মান, এ থেকে বিতে গেলে এটা পরিবর্তিত মান, এটাও পরিবর্তিত মান, কিন্তু তোমরা মাইনাসের ক্ষেত্রে একটু গোলমাল পাকায় ফেলো। তো মাইনাসের ক্ষেত্রে গোলমাল না খাওয়ার জন্য ওইটাই মাধ্যম, সেটা হচ্ছে তুমি দেখবে এরকম যে এর সাথে কি আছে, এর সাথে যেটা আছে সেটা প্রাথমিক মান,
এদিকেও প্রাথমিক এদিকেও প্রাথমিক, এর সাথে যেটা আছে সেটা, আর ভি এর সাথে যেটা আছে সেটা এখানেও পরিবর্তিত মান, এখানেও পরিবর্তিত মান। হ্যাঁ, এখানে মনে করো যে 8। তো এটা তো এমনি মনে রাখার দরকার, কারণ হচ্ছে নিম্নগামী হইলে আনসার কি হবে, মাইনাস হবে। আর মাইনাস তখনই হবে যখন তুমি ভুল না করলে কিন্তু প্লাস হয়ে যাবে, ভুল করলে প্লাস হয়ে যাবে আনসারটা, ভুল না করলে মাইনাস হবে, বুঝছো? যদি সঠিক করো তাহলে আনসারটা মাইনাস আসবে। তো তুমি এটা মনে রাখবা, প্রাথমিক বিন্দু হচ্ছে এ বিন্দু, সে অবস্থা প্রাথমিক মান, বি বিন্দু হচ্ছে পরিবর্তিত মান, এটা পরিবর্তিত মান, এটা পরিবর্তিত মান, তাহলে তোমার ইজিলি ভুল হবে না। তোমরা কি বুঝছো? এই 4 ধরনের রেখার ডাল তোমরা 4টা রেখা এঁকে করে দিও, একটা তোমাদের বইতে বা কোনো জায়গায় বইতে পাইলে সেখান থেকে করিও, ঠিক আছে? যদি এমসিকিউ তো আসবে, সিকিউ তো আসে না তেমন একটা, যদি আসে তবু একটু দেখা দিচ্ছে আর কি, রিস্ক না থাকার মতো। এরপর স্থিতিস্থাপকতা পড়বা, স্থিতিস্থাপকতা পড়বা তোমরা। নাকি পরে পড়বা? তোমাদের তো আবার পরীক্ষা, ইসলাম ইতিহাস পরীক্ষা না, অনেকে এই জন্য আজকে ক্লাসে জয়েন করে নাই, আমাদের সাথে রাগ করছে, বুঝছো? আসলে রাগ করে নাই, আমাদের ইসলাম ইতিহাস তো পড়তে হবে নাকি। এটা আমরা নেক্সট ক্লাসে পড়ে নাকি একদিন, আমি একটা যে কোনো একটা জায়গায় আমি দেখি তোমাদেরকে পড়াই দিব, বুঝছো? কারণ এটা পড়তে সময় লাগবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে শেষ করতে। কি বলো? পড়া দেখা দিই, কি বলো? মানুষজন কম তো, আর আবার একটু খারাপ লাগতেছে, বললাম তো শুরু থেকেই আমার এনার্জি কম দেখতেছে না, কারণ আমার থেকে মানে একটু শরীর খারাপ লাগতেছে, মানে একটু গার টেম্পারেচার একটু বেশি মনে হচ্ছে আর কি। কালকে পড়বা। তোমাদের কি ইসলাম ইতিহাস কি নাই? তোমাদের ইতিহাস, ইসলাম ইতিহাস নাই পরীক্ষা? এখানে কারো ইসলাম ইতিহাস আর ইতিহাস পরীক্ষা নাই এরকম সবাই? এটা আমাকে বলো তো, ইসলামের ইতিহাস আর ইতিহাস কারো কি নাই? কার কার আছে, কার কার নাই একটু বলো। থাকলে ইয়েস লিখো, কালকে পরীক্ষা যদি ইসলামের ইতিহাস বা ইতিহাস যদি তোমার পরীক্ষা থাকে পরশু দিন, তাহলে ইয়েস লিখো, আর ইসলামের ইতিহাস আর ইতিহাস না থাকলে নো লিখো, দেখি। নাকি সবাই কারো ইসলামের ইতিহাস আর ইতিহাস নাই এখানে যারা ক্লাস করতেছো? আরে 25-এর স্টুডেন্টরা বলো, 26-এর গুলো না, 25-এর গুলা বলো। 26-এর গুলো তো কোনো প্যারা নাই, চিল। 26-এর গুলা বলো, সরি 25-এর গুলো বলো, 26-এর বলার দরকার নেই। ও আছে বলতেছে অনেকের। ও এখানে মনে হয় কমার্সের আছে অনেকে, কমার্সে যারা আছে তারা একটু কমার্স লিখো তো, কমার্সে যারা আছে তারা একটু কমার্স লিখো। এই যে সবগুলো দেখা যাচ্ছে নাই, সেই জন্য তো চিন্তা করতেছি, এদের কোনো টেনশন নাই কেন? কমার্সের মনে হয় না তোমরা বেশিরভাগ।
কারেন্ট চলে গেছে দেখো। আমি কি করতাম এখন, এখন আমার কোনো দোষ নেই। আমি কিন্তু পড়াইতে চাইছি বুঝছো, কিন্তু কারেন্ট চলে গেছে। আমি সত্যি কথা এখন পড়াতে চাই নাই, পরে পড়াই দিব, সমস্যা নাই, ঠিক আছে। এই ইলেকট্রিসিটি চলে গেছে বুঝছো। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো। আমরা হচ্ছে এটা তোমাদেরকে নিয়ে দিব, আমি এটা একটা ফাঁকে করে আমি অনেকদিন পড়াই দিব। অন্য চ্যাপ্টার যদি ছোটোখাটো হয় তখন একদিন এটা দেখাই দিব, ঠিক আছে। পরীক্ষার আগে দেখাই দিব, যে কোনো একদিন দেখাই দিব স্থিতিস্থাপকতা। ওকে, এটা নিয়ে প্যারানোর দরকার নেই। আর আর কি, এই আর কি, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে শেষ করি। তোমরা পড়ো, ইসলাম ইতিহাস তোমাদের পড়া দরকার আছে, যাদের ইসলাম ইতিহাস আছে তারা পড়ো। আর তোমাদের সাথে আবার কিন্তু আবার দেখা হবে কয় তারিখ, 20 তারিখ, পরশুদিন। পরশুদিন রাতে তোমাদের আরেকটা ক্লাস হবে 3rd চ্যাপ্টারের উপর। সেখানে সময় থাকলে আমি তোমাদেরকে ওটা দেখা দিব, স্থিতিতে দেখা দিব, ঠিক আছে। আর অফিসে ভূত আছে তোর মাতা রিনা, আমার ভয় লাগাচ্ছে। এমনি আমি একা মানুষ এখানে। আমার কষ্ট কারণ বুঝছে তাই না? সত্যি তো। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করছি। ওকে, এই যে তোমাদের ভাবি কল দিছে, দেখছো? ঠিক আছে, বাই।